আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আবারও দি সাউন্ড অফ দি এজেসের পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই প্রোগ্রামের বিষয়বস্তুটি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস প্রসপেক্টস ফর আপকামিং স্টুডেন্টস। আজকে এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন আহ, জনাব কায়কোবাদ রানা স্যার, জয়েন্ট রেজিস্ট্রার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। সাথে আছেন তুষারকান্তি দাস স্যার, অ্যাডিশনাল ডিপার্টমেন্টাল হেড অফ ডিপার্টমেন্ট অফ এমএমটি। সাথে আছেন আমাদের শাকিল স্যার, এবং সাথে আছেন আমাদের সিনিয়র অ্যালামনাস দুজন বড় ভাই, একজন শফিউল আলম রাসেল ভাই এবং আম, সুমান ইসলাম ভাই। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি একটু সব কিছুর আগে দুজন বড় ভাইকে একটু ব্যক্তিগতভাবে পরিচয় করে দিতে চাই। শফিউল আলম রাসেল ভাই উনি আছেন অকোটেক্স গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটে, এবং সুমন ইসলাম ভাই আছেন সিনিয়র মার্চেন্ডাইজার ইয়েস্টার গ্রুপে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবার মূল্যবান সময় দিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আমি শুরুতেই রানা স্যারের কাছে যাচ্ছি। স্যার, আমাদের এই বর্তমানে ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন ডিজাইনারদের জন্য এই প্রসপেক্টসটা আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কীরকম এখন বর্তমান সময়, এই বিষয়ে একটু বলবেন স্যার আপনি। ধন্যবাদ শাহরিয়া। আজকের এই আলোচনার সঞ্চালক এবং উপস্থিত আছেন এডিশনাল হেড অফ ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি তুষারকান্তি দাস। আরও উপস্থিত আছেন শফিউল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপোটেক্স, সুমান ইসলাম, জাহাঙ্গীর কবির, সবই আমার খুব প্রিয় মুখ। সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য এই প্ল্যাটফর্মে। আমি আসলে প্রথমে কি ওভাবে কিছু বলতে চাই না, আমি আসলে শুনতে চাই আজকে। কারণ হচ্ছে যে আমাদের এই আজকে যে যারা উপস্থিত আছে ইয়াং স্টার, তিনজন তিন জায়গা থেকে আসলে কাজ করছে, মানে খুব মজার একটা বিষয়। সেটা হচ্ছে যে রাসেল কাজ করছে ডিজাইনিং এ, সুমন কাজ করছে মার্চেন্ডাইজিং এ, এবং হচ্ছে শাকিল কবির কাজ করছে এই ডিজাইনার তৈরি করার যে প্রক্রিয়া প্রসেস, সেই প্রসেসের মধ্যে সে আছে। আর তুষারকান্তি দাস এখানে আছেন, সে হচ্ছে লম্বা সময় ধরে সেও ইন্ডাস্ট্রিতে ছিল বাংলাদেশের। যদিও সে ইন্ডিয়ান ন্যাশনাল, বাট বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আছে এবং অনেক ইন্ডাস্ট্রিতে সে কাজ করেছে শুরুতে বাংলাদেশে এসে, তারপরে দেন এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে। তো আমি তাদের কথা শুনি একটু, কারণ আমার এই জায়গাটায় আমি আসলে একাডেমিক বিষয়ে যখন আসবে তখন হয়তো আমি অনেক কিছু সংযোগ করতে পারবো, কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কি হচ্ছে আমার মনে হয় রাসেল অথবা সুমন, জাহাঙ্গীর কবির এরা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। তো আমরা শাহরিয়ারকে রিকোয়েস্ট করতে চাচ্ছি, শাহরিয়ার যদি এদেরকে আগে একটু তুমি ফ্লোর দাও। অবশ্যই স্যার। আমি আপনার কথা বলতেই স্যার, আপনি যেহেতু বলছেন, তুষার স্যার আছেন, রাসেল ভাই আছেন, সুমন ভাই আছেন এবং শাকিল স্যার ব্যক্তিগতভাবে উনি আমাদের ইউনিভার্সিটির একজন ডিজাইনার। তো আপনাদের মধ্যে যে কোনো একজন শুরু করতে পারেন, আমি নির্দিষ্ট করে বলবো না কাউকে, প্লিজ। আমার মনে হয় আগে আমাদের ডিজাইন থেকে শুরু হোক, হ্যাঁ ডিজাইন থেকে শুরু হোক। রাসেল তুমি ডিজাইন থেকে তারপরে মার্চেন্ডাইজার, এই দুইটা জায়গায় সংযোগ করো, এটা খুব মজার হবে তাহলে। রাসেল ভাই প্লিজ আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ এই লাইভ প্রোগ্রামটির আয়োজক শাহরিয়ার কবির, শাহরিয়ার মাহমুদ, আর আমার সাথে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক রানা স্যার, তুষার স্যার, এবং আমার ইউনিভার্সিটির আমার খুব ইমিডিয়েট যারা শাকিল এবং হচ্ছে সুমান, দুইজন। আর আসলে লাইভ প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লাইভ প্রোগ্রামে আমার এই ফার্স্ট টাইম আসা। যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পার্সপেক্টিভ থেকে আসলে ওয়ার্ল্ডের মধ্যে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জিনিসটা আমাদের থাকবে সেটা হচ্ছে পোশাক। তো পোশাক আশাকের আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু পোশাক আশাক সারা জীবনে পরবো। আর মানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা গ্র্যাজুয়ালি অনেক দিক আগাচ্ছি। তো এর সাথে ডিজাইনও আমরা আসলে ডিজাইন নির্ভর হয়ে যাচ্ছে অনেক দিক থেকে। এটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস, আমরা এখন ডিজাইন নির্ভর হয়ে গেছি।
এটা পোশাক আশাক, শুধুমাত্র পোশাক আশাকই না, এটা হচ্ছে আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, এভরিথিং। তো এই দিক থেকে আসলে চিন্তা করতে গেলে যে ফ্যাশন ডিজাইনিং এটা বাংলাদেশের জন্য নতুন সেক্টর হলেও এটা গ্র্যাজুয়ালি আমরা ভালোর দিকে এগুচ্ছি। আর আমি বেসিক্যালি, আর হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিং এ আমরা যারা পড়তে আসি, তারা যাদের মধ্যে আসলে ফ্যাসিনেশন আছে যে আমি ফিউচারে ফ্যাশন ডিজাইনার হতে চাই, তাদেরই আসা উচিত। সবচেয়ে নট অনলি ফ্যাশন ডিজাইনার, যে কোনো সাবজেক্টে পড়াশোনা করার আগে তার ওই সাবজেক্টের প্রতি একটা রেসপেক্ট থাকা উচিত প্রথমত, যে হ্যাঁ আমি এই জিনিস, এইটা হচ্ছে আমার ফিউচার এইম বা গোল, আমি এটা হতে চাই, এটা করতে চাই। আপনাদের আমার মনে হয় কাউকে এখানে আসা উচিত। আর আরেকটা জিনিস শেয়ার করার মতো, যে বাংলাদেশে আসলে আমি আমার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি স্টিল এই সেক্টরে প্রায় 10 ইয়ার্স যাবত সার্ভিস করতেছি আর কি, প্রাইভেট প্রতিষ্ঠানে আছি, অলরেডি আপনারা দেখেছেন। তো আমি আমার অবজারভেশন থেকে যেটুকু দেখছি, যে একটা সময় আসলে আমরা ডিজাইন করতাম, আমি কিন্তু লোকাল পার্টেও মানে বাংলাদেশের লোকাল ফ্যাশন ডিজাইন, ফ্যাশন হাউস গুলোতে আমি প্রায় 2 বছর কাজ করার একটা অভিজ্ঞতা ছিল। আর এখন এক্সপোর্টে আছি আলহামদুলিল্লাহ, একটা কোম্পানিতে প্রায় 8 ইয়ার্স যাবত রানিং আছি একই কোম্পানিতে। এ হচ্ছে আমার টোটাল 10 ইয়ার্স জব সেক্টরে থাকা আর কি। তো আমার অবজারভেশনে যেটুকু মনে হয়েছে যে আসলে যে বাংলাদেশের ফ্যাশন সেক্টরে আমি একটা সময় যখন আমার রানিং কোম্পানিতে জয়েন করি, তখন আশেপাশে মানে খুব কম সংখ্যকই দেখেছি যে আসলে মানে মানে আমাদের যে বিদেশি বায়ার আছে, বায়াররা বাংলাদেশ থেকে ডিজাইন সাপোর্ট নিচ্ছে। তো আমি আমার যে কোম্পানি, এক্সিস্টিং কোম্পানিতে ঢোকার পরে দেখলাম এখানে আমি কাজ করতেছি যে ইউরোপিয়ান মার্কেটের জন্য কাজ করতেছি, ইউরোপ মার্কেটের জন্য। এবং আমার সবচেয়ে ভালো লাগে এই যে জিনিসটা, এটা আসলে প্রাউড ফিল করার মতো ব্যাপার আমাদের, যে আমরা বাংলাদেশে বসে একটা ছোট্ট একটা কান্ট্রিতে বসে আমরা ইউরোপের বা আমেরিকার মতো মার্কেটের সাথে বা ফরেন ডিজাইনারদের সাথে ফাইট করে আমরা আমাদের কাজের হিট রেট ভালো করতেছি। তো এইটা হচ্ছে আমার আসলে মানে অ্যাজ এ ডিজাইনার এটা আসলে প্রাউড ফিল করি আমি অলওয়েজ। আর এই হচ্ছে আসলে আমার একদম জাস্ট একদম বেসিক একটা স্টেটমেন্ট আর কি ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে। আর ফার্দার যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আমি আমার ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স অনুসারে আমি শেয়ার করার চেষ্টা করব। তো জানতে চাই রাসেলের কাছে, রাসেল এখন আসলে মানে আমরা তো এই এন্ডে বসে আসলে স্টুডেন্টদেরকে আমরা চেষ্টা করি প্রপার গাইডলাইন দিতে, ডিজাইনার হওয়ার জন্য কি কি রাস্তা আছে সেই রাস্তাগুলি আমরা বাতলাই, চেষ্টা করি আমরা আমাদের সর্বোচ্চ এক্সপেরিয়েন্স এবং আমাদের শিক্ষকতার যে যোগ্যতা মানে যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্সের আলোকে আমরা চেষ্টা করি তাদেরকে গাইডলাইন দেওয়ায়। কিন্তু তোমার কাছে একটা স্পেসিফিক একটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি বলতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং লোকাল ইন্ডাস্ট্রিও তুমি এখানে কনসিডারেশন আনতে পারো, যে আমাদের স্টুডেন্টদের আসলে আসপেক্টটা কেমন, এখানে তারা এখন জব মার্কেটের অবস্থাটা কিরকমের, সেটা করোনা পরবর্তী সময়ে, এখনকার সময় এবং করোনা পরবর্তী যে ভবিষ্যৎ টাইম, সেই সময় তোমার কি কোনো মানে কি বলে যে প্রেডিকশন অথবা তোমার কোনো ধারণা মানে আছে কিনা? হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। তো আমার ব্যক্তিগত অবজারভেশনে আসলে মনে হচ্ছে যে করোনাকালীন সময়ে নট অনলি গার্মেন্টস সেক্টর, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা নাড়াচাড়া খেয়েছে। তো আমার অবজারভেশনে বা আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশের মূলত ইনকামের প্রায় 80% আসে আমাদের পোশাক খাত বা টেক্সটাইল খাত থেকে। তো করোনাকালীন বা করোনা যখন স্টার্ট হয়েছে কোভিড, তখন থেকে এটা মোটামুটি একটু নিচের দিকে ডাউনে যাওয়ার চেষ্টা, ডাউনে গেছে অলরেডি। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি ওই সিচুয়েশনটা কন্ট্রোল জেড আবার ওভারকাম গ্রাজুয়ালি করতেছি। যেমন আমি যদি জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স গুলো বা অবজারভেশন গুলি শেয়ার করতেছি। আমি আমার এক্সিস্টিং যে কোম্পানিতে আছি সেখানে প্রথম মাসে, লাইক এটা হচ্ছে মার্চ মাসের দিকে, আমাদের এক্সিস্টিং ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে সব ক্যান্সেল করে দিছে। আপনাদের এটা এরকম আমরা দেখছি যে অনেক নামি দামি কোম্পানি হচ্ছে জাস্ট স্টপ করে গেছে। তো ওগুলো হচ্ছে কিছু কিছু হয়তো ফেরত আসেনি, আবার কিছু কিছু হচ্ছে নেগোসিয়েশন করে তারা আবার ভালোর দিকে এগোচ্ছে, লাইক আমরা যে বায়ার গুলোর সাথে কাজ করতেছি তারা সবগুলো আবার কাম ব্যাক করছে। তো ওই সময় যে একটা প্রবলেম হয়েছিল,
বিভিন্ন কোম্পানির মালিকরা জাস্ট তাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য হয়তো বিভিন্ন কোম্পানিতে হয়তো ছাঁটাই প্রক্রিয়া ছিল। তো এর মধ্যে আসলে যেগুলা খুব ভালো কোম্পানি ওগুলোর মধ্যে হয়তো ওই পরিমাণটা খুবই কম ছিল। আর ছাঁটাই করার পরে আরেকটা জিনিস দেখা গেল বিভিন্ন কোম্পানিতে যে দক্ষ জনবলের অভাব দেখা দিচ্ছে। এখন হচ্ছে কি আমার অর্ডার আছে, অর্ডার কমপ্লিট করে দেওয়ার মতো আমার লোকজন নাই। তো এটার জন্য একটু হিমশিম খেয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমি আমার অবজারভেশনে যা দেখতেছি যে এখন ভালোর দিকে যাচ্ছে, অনেকটাই ভালোর দিকে যাচ্ছে। আর ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বলতে গেলে যে ইন ফিউচারে আমি একটু আগেও বলেছিলাম যে গার্মেন্টস ট্রেডের মানুষ যতদিন পর্যন্ত আছে মানুষের পোশাকের চাহিদা থাকবে এবং প্রযুক্তির সাথে এই ডিজাইন জিনিসটা আস্তে আস্তে অগ্রসর হবে। তো এটার চাহিদা গ্রাজুয়ালি, এটা নট অনলি বাংলাদেশ, আমি আশা করি হ্যাঁ আমাদের যেহেতু বাংলাদেশে এই জিনিসটা অলরেডি যারা এই সাবজেক্টগুলি বাংলাদেশে একদম ইনিশিয়েটর হিসেবে এখানে ইন করিয়ে দিয়েছিলেন, যেমন যার নাম না বললেই নয়, আমাদের মরহুম শ্রদ্ধেয় শান্ত স্যার, যিনি আসলে এই ইনিশিয়েটর ছিলেন যে এই সাবজেক্টটি বাংলাদেশে আনার মধ্যে, বা এখন অন্য অনেকগুলো ইউনিভার্সিটি গ্রাজুয়ালি এগুচ্ছে। তো এইসব ইনিশিয়েটরের মাধ্যমে হচ্ছে আমরা এই সেক্টরে এখন কাজ করতেছি। তো এখন বাংলাদেশের যেই দেশীয় ফ্যাশন হাউসগুলোর মধ্যে আমাদের যে ইউরোপিয়ান মার্কেটের সাথে আমরা যেই স্টাইলে কাজ করি ওগুলোর মধ্যে হচ্ছে এই স্টাইলটা ঢুকে গেছে। আমরা আগে যখন এই এক্সপোর্টে আমরা যেমন ফ্যাশন ডিজাইনাররা দুইটা সফটওয়্যার কাজ করি, একদম জাস্ট বেসিক, সেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর। আর এখন আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলোর মধ্যে ন্যূনতম ফটোশপ, ইলাস্ট্রেটরের যদি কোনো স্কিল না থাকে কাউকে রিক্রুট করা হয় না, ম্যাক্সিমাম কোম্পানিতে তা দেখতেছি। তো আমার অবজারভেশনে স্যার আলহামদুলিল্লাহ আমরা ভালোর দিকে এগুচ্ছি, আর ইনশাল্লাহ আরো অনেক ভালোর দিকে যাব আশা করি। আর এটা আশা করি থামবে না, আমার কাছে মনে হচ্ছে আর কি, আমার ব্যক্তিগত মতামত। তাহলে কি আমরা কি বলতে পারি এটা এটা হচ্ছে যে আসলে আমাদের যে স্টুডেন্ট যারা এখন ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করছে এবং ভবিষ্যতে যারা ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করার জন্য আগ্রহী, তাদের জন্য আসলে ক্যারিয়ার হিসাবে আসলে স্টিল নাও এখনো এটা আমাদের খুব পটেনশিয়াল একটা জায়গা বাংলাদেশের প্রেক্ষাপটে, জব অবশ্যই মার্কেটের প্রেক্ষাপটে। অবশ্যই আমি স্যার আরেকটু অ্যাড করতে চাই যে এটা আসলে আমি জাস্ট নেগেটিভ ভাবে বলতেছি না। যেমন আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে আমরা জাস্ট আমাদের এডুকেশনে এরকম ছিল সায়েন্স, আর্টস, কমার্স। তো সায়েন্সে যারা পড়তো তারা কিন্তু ফিউচারে আর্টসে বা কমার্সে যেতে পারতো। এখন আমার ব্যক্তিগত, আমি যে সাবজেক্টটাতে আসলে পড়েছি যে ফ্যাশন ডিজাইনিং, এটা আসলে আমার একটা লাভনেস আছে, আমার এই সাবজেক্টের প্রতি অবশ্যই একটা লাভনেস আছে, রেসপেক্ট আছে। তো আমার অবজারভেশনে আমি দেখছি যে ফ্যাশন ডিজাইনিং এ ওই সায়েন্সের মতো সূত্র আর কি, যে ফ্যাশন ডিজাইনিং এ পড়লে একটা ডিজাইনার মানে তার প্রথম প্রায়োরিটি থাকে কিন্তু হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর ডিজাইনার হিসেবে জব করার জন্য। আফটার দ্যাট সে যদি জব ফ্যাশন ডিজাইনিং এ না পায়, সে কিন্তু মার্চেন্ডাইজিং এ জয়েন করতে পারতেছে, সে প্রোডাক্ট ডেভেলপমেন্টে জব করতেছে, সে R&D তে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে জব করতেছে। তো আসলে ডিজাইনারদের জন্য অনেকগুলো পথ খোলা আছে ওই সায়েন্সের মতো আর কি। এটা আমি আসলে জাস্ট অন্যান্য সাবজেক্ট গুলোতে প্রত্যেকটা সেক্টর থেকে আসলে ভালো করার অপশন আছে। এখন এটা আসলে প্রত্যেকটা পার্সনের আসলে সদিচ্ছা, ফ্যাসিনেশন থাকতে হবে তার সাবজেক্টের প্রতি। আর আমি পার্সোনালি একটা জিনিস সবাইকে বলি, বিশেষ করে আমার জুনিয়র যারা আছেন, যে ক্রিয়েটিভ মানুষ কখনো বেকার থাকে না। হ্যাঁ, একটা কথা আছে না যে কর্মিক লোকের কাজের অভাব নাই। আর আমি মনে করি যে আসলে ক্রিয়েটিভ লোকের কখনোই কাজের অভাব হয় না, তার কর্মসংস্থান সে মানে এনি টাইম সৃষ্টি করতে পারে এবং তার ওইটাই হচ্ছে আর্নিং সোর্স হতে পারে। কারণ আমরা আসলে একটা সাবজেক্ট এখন বর্তমান যুগে যে টেকনিক্যাল সাবজেক্ট গুলোতে যারা পড়াশোনা করতেছি প্রত্যেকেই কিন্তু, বা গার্জিয়ান যারা আছেন বা আমরা নিজেরা সাবজেক্টে পড়াশোনা করি শুধুমাত্র যে ফিউচারে আমি একটা ভালো কিছু করতে পারবো, ভালো একটা চাকরি করতে পারবো। তা আমরা আসলে খুব কম সংখ্যক মানুষই হচ্ছে কি জব সেক্টরটারে হচ্ছে শুধু আর্নিং সোর্স হিসেবে দেখি, আর্নিং সোর্স হিসেবে আমরা কিন্তু লার্নিং এর জন্য দেখি না। তো আমার ফার্স্ট অফ অল আমার যারা জুনিয়র আছেন বা অ্যাটলিস্ট এটা আমাদের সবাই আসলে চিন্তা করা উচিত, যে কোনো একটা জবে ঢুকলে অন্তত ওই কোম্পানিটার প্রতি আমাদের একটা ন্যূনতম রেসপেক্ট থাকতে হবে। এটা এবং 6 মান্থ পর্যন্ত একটা জবের প্রভিশন পিরিয়ড থাকে। আর এই প্রভিশন পিরিয়ড যাওয়ার পরে একটা কোম্পানি আমার থেকে ডিজার্ভ করে যে, সে ফর এক্সাম্পল আমি রাসেল একটা কোম্পানি জয়েন করছি,
এখন আপনার 6 মান্থ কোম্পানি আমাকে 6 মান্থ ধরে শিখাইছে কিছু, আপনার 6 মান্থ সে আমার থেকে কিছু রিজার্ভ করতেছে, ওই টাইমে কি করলাম, আমি জবটা ছেড়ে দিলাম। তো আমি আসলে জবটা শুধু কি আর্ন করার জন্য করতেছি, আই থিঙ্ক আমাদের এটা কখনোই করা উচিত না। আমাদের একটা কোম্পানিতে প্রাইমারি স্টেজে মিনিমাম 2 ইয়ার্স এর একটা স্টেপ নিয়ে নামা উচিত, দেন এটা আমাদের ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আর প্রথম 2 বছর আমাদের যদি কোনো স্যালারিও যদি কেউ না দেয়, অ্যাটলিস্ট এটা লার্নিং হিসেবে নেওয়া উচিত। কারণ একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে এই 2 ইয়ার্স আমার সিভিতে লেখার মতো কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার আশেপাশের মানুষ, আমার অন্যান্য কোম্পানি কিন্তু আমাকে ফার্স্টেই জিজ্ঞেস করবেন আপনি স্যালারি কত পাচ্ছেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স কতদিন হচ্ছে সেটা হচ্ছে মেইন জিনিস। তো এটা হচ্ছে স্যার আমার জাস্ট সিম্পল স্টেটমেন্ট আর কি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এরপরে একটু আমরা আরেকটা যে জায়গায় একটু বিস্তার করতে চাই, যে জায়গাটা হচ্ছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একজনকে তো যার নাম না উচ্চারণ না করলে আসলে এটা মানে কোনো ডিজাইন রিলেটেড আলোচনা আসলে হবে না। যে মানুষটা বাংলাদেশের ডিজাইন এডুকেশনের পথিকৃৎ, আমাদের সদ্য মরহুম শান্তবাণী ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইমামুল কবির শান্ত। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, আবার দেশেরই ক্রান্তির সময়ে ওনাকে বিদেশে যেতে বাধ্য হয়েছেন, উনি আবার ফিরে এসেছেন দেশের সেবায় এবং এসে এই শান্তমনিয়াম ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্রতিষ্ঠা করেছেন। এবং সেই প্রতিষ্ঠাটার ফলে এখন হয়তো অনেক বিশ্ববিদ্যালয়, অনেক ইনস্টিটিউট এগিয়ে এসেছে ডিজাইন এডুকেশন নিয়ে, কিন্তু আমরাই ফার্স্ট। শুধু নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমাদের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আমরা প্রথম ডিজাইন বিশ্ববিদ্যালয়। সেই হিসাবে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন কোনো জায়গা নাই এখন বাংলাদেশে যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব দক্ষতার সাথে এবং সুনামের সাথে কাজ করছেন। হ্যাঁ, সব জায়গায়, প্রতিটা জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে আমি সুমনের কাছে একটু যাব একটা বিষয় নিয়ে, ডিফারেন্ট আর কি। আমি একটু সুমনকে কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের স্টুডেন্ট যারা এখন পাশ করে বেরোচ্ছে তাদের জন্য অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসাবে তাদের জন্য স্কোপটা কি রকমের আমাদের ইন্ডাস্ট্রিতে? জি, আসসালামু আলাইকুম স্যার। শুভ্রকে অনেক ধন্যবাদ আমাকে এটার সাথে এত গুণী মানুষদের সাথে আমাকে অ্যাড করার জন্য। আর বাকি তুষার স্যার আছে, ওনার নাম শুনেছি আমি, কিন্তু ওনার সান্নিধ্যে যাওয়ার আমার সুযোগ হয়নি, কারণ উনি আগে মনে হয় আমি যতটুকু জানি উনি এফডি মানে ডিপার্টমেন্টে ছিলেন, সেই কারণে। আর আমি হচ্ছে স্যারের কোশ্চেনটা বলতে গেলে, স্যার আমি আমার লাইফের মানে প্রথম দিকের ব্যাপারটা শেয়ার করতে চাই আর কি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে স্যার, আমি প্রথমে যখন আমরা তো 2013 বের হই লাস্টের দিকে, তো বের হওয়ার পরে আমি এমবিএ করি। এমবিএ করার পরে হচ্ছে যখন মার্চেন্ডাইজিং জবটা আমার মধ্যে একটা কাজ করতেছিল, যে যদি আমি জব করি, স্যার এটা প্রথম থেকে আমি কিছু কারণ বলতেছি, আমি ডিটেলস বলছি, পরে এটা আমি কারণটা বলবো যে আমি কেন এটা বলছি। যে যদি আমি জব করি তো আমি মার্চেন্ডাইজিং এ জব করি। তো জবের জন্য প্রায় আমার এইভাবে প্রায় 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পরে হচ্ছে স্যার আমি জব মার্চেন্ডাইজিং এর জবটা মানে খুবই ডিফিকাল্ট, মানে হচ্ছে যে এক্সপিরিয়েন্স ছাড়া কোথাও লোক নিচ্ছে না। যেখানে সিভি ড্রপ করতেছি, ইন্টারভিউ ভালো হচ্ছে, বলতেছে যে এক্সপিরিয়েন্স দরকার, মিনিমাম 2-3 বছরের এক্সপিরিয়েন্স দরকার, হয়তো আইর এক্সপিরিয়েন্স দরকার, নয়তো প্রোডাকশনের এক্সপিরিয়েন্স দরকার, মানে এক্সপিরিয়েন্সটা লাগবে। তো তখন হচ্ছে আমি একটা ওয়াশিং এ জয়েন করি, আমার এক রিলেটিভের ওয়াশিং এ। তো সেখান থেকে স্যার 1.5 মাস ছিলাম আমি এখানে। তো ওই থ্রুতেই আমি একটা অফিসে যাইতাম। অফিসে যাওয়ার তো ইয়েস্টার গ্রুপ, আমি এখন যেটাতে জব করতেছি কি, তো ওইখানকার স্যাম্পল ট্যাম্পল নিয়ে যেতাম। স্যাম্পল নিয়ে যাওয়ার সময় হচ্ছে ওদের সাথে কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যে এখানে নিয়ে আসতেছো, তোমার পড়াশোনা কি? মানে আমাকে দেখে ওরা মনে করছে যে ও তো মানে ওয়াশে জব করার মতো ছেলে না। তো জিজ্ঞেস করতেছে কি, তো আমি তখন বললাম যে আমি তো মার্চেন্ডাইজিং এ এমবিএ করছি। সো বলতেছে তুমি মার্চেন্ডাইজিং এ এমবিএ করছো, তো এখানে কি করতেছো? আমি বললাম যে স্যার জাস্ট আমার তো ডেনিমে কাজ করার খুব ইচ্ছা, তো ওয়াশিংটা যেহেতু ওয়াশিং গেলে যেহেতু আমি ডেনিমটা ভালো বুঝতে পারবো, সো আমি এখানে এর জন্য আসছি।
তো এভাবে এভাবে 1-1.5 মাস যাওয়ার পরে ওইখানকার যে সিইও স্যার, উনি হচ্ছে বাংলাদেশের একদম লিজেন্ডারি লোক, মাহমুদুল হক স্যার। উনি জিকন গার্মেন্টস এর এক্স এমডি ছিলেন, এখন হচ্ছে আমাদের এখানে অ্যাডভাইজার হিসেবে আছেন। তো উনি আমাকে 2 মাস পরে ডাকেন। ডাকার পরে হচ্ছে আমাকে কিছুক্ষণ, আমি জানিও না, মানে আমাকে যে উনি জবের জন্য ডাকছেন এরকম কিছু না। আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, সুমান এই স্যাম্পলটা আছে, তুমি একটু নিয়ে আসো। তো আমি নিয়ে গেছি। তো উনি বললো যে সাথে করে একটা সিভি নিয়ে এসো। তো আমি সিভি নিয়ে গেছি। উনি অনেকক্ষণ, প্রায় 15 মিনিট 20 মিনিটের মতো আমার সাথে কথা বললো। কথা বলে বলতেছে বিভিন্ন রকম ভার্সিটির কথা জিজ্ঞেস করলো, সবকিছু জিজ্ঞেস করলো। উনি আবার আমাদের চেয়ারম্যান স্যারকে চিনতেন। তো ওইভাবে ওনার কথা অনেক বলতে তো বলতেছে মেবি আমার সাথে তার কথা বলে ভালো লাগছে। তো উনি বললো যে তুমি জয়েন করতে পারবা কবে থেকে। তো আমি বললাম যে স্যার আমি তো জয়েন করতে পারবো, আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো বললো যে একটা কথা, সেটা হচ্ছে যে তুমি ট্রেনি মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করতেছো। ট্রেনি মার্চেন্ডাইজারের মানে কি জানো? আমি বললাম কি স্যার, একদম প্রাইমারি স্টেজ? ও কি না, বলতেছে যে না, ট্রেনি মার্চেন্ডাইজার হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের পিওন। তো তুমি কি পিওন হইতে পারবে এই ডিপার্টমেন্টের? আমি বললাম যে স্যার হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আমার গায়ে মার্চেন্ডাইজার এটা লাগতে হবে। তা আমার এতক্ষণ বলার কারণ হচ্ছে এটা, যে যারা ফ্রেশার, যারা নতুন আসতেছে, তাদেরকে হচ্ছে মানে একটা জিনিস মাইন্ড সেট আপ করে যাইতে হবে যে আমি এই ডিপার্টমেন্টে ঢুকবো, ফার্স্টেই আমি ডেস্ক পাবো, ফার্স্টেই আমার ইমেল অ্যাড্রেস পাবো, এমন কিছু না। হোয়াট এভার ইট ইজ, আমার জাস্ট জয়েন করতে হবে। আর আমি যে ভুলটা করছি, যে আমি 6 মাস বসেছিলাম, যেখানে সুযোগ পাবা বা পাবেন সবাই, ওইখানে আপনারা জয়েন করে ফেলবেন। আর আমি স্যার, আমি নিজে একটা খুব আশাবাদী মানুষ। আমি এই সেক্টরের মানে কোভিড-19 এর কারণে, হ্যাঁ, প্রত্যেকটা ফ্যাক্টরি হয়তো, প্রত্যেকটা কোম্পানি হয়তো কিছু না কিছু ভাবে এফেক্টেড হয়েছে, বাট আমার কাছে পার্সোনালি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি দিন স্টে করবে। আমি আমার ফ্যাক্টরির কথাই বলি, এত প্রবলেমের কারণে আমার ফ্যাক্টরি প্রায় 1.5 মাস 2 মাসের মতো বন্ধ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন মানে এখনো পর্যন্ত জাস্ট সামনের মাসের অর্ডার নিয়ে আমরা একটু ইয়েতে আছি। পার মান্থ আমাদের প্রোডাকশন হচ্ছে 15 লাখ এর মতো। আমরা বটম আইটেম করে থাকি, ডেনিম আইটেম। তো আমাদের অর্ডারে কিছুটা ঘাটতি আছে। তো আমি মানে ওই রকম আহামরি ডিজাস্টার হওয়ার মতো স্যার কিছু দেখতেছি না। আমি আমার সাইড থেকে, আমি আমার কোম্পানির ভিউ থেকে যদি বলি, আমি ওইরকম কিছু স্যার দেখতেছি না। যে আলহামদুলিল্লাহ। তবে মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি কারো ডেডিকেশন না থাকে, তাহলে এই সেক্টরে আসাটা তার জন্য চরম পরিমাণের ভুল হবে। কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, আজকে আমি অফিস করছি। আমাকে গতকালকে রাতে 10টার সময় আমার সিইও স্যার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে একটা ইটালিয়ান বায়ারের, আমি ইটালিয়ান বায়ার দেখি আর কি। তো বলতেছে এটা ক্লেটনের একটা অর্ডার আসছে, তুমি এটা নিয়ে ফাইলটা সব রেডি করে আমাকে জাস্ট একটা সামারি মেল দাও। তো আমি আজকে লাঞ্চের পরে গিয়ে মেলটা দিয়ে একটু আগে 6টা 6:30টার সময় অফিস থেকে বের হয়েছি। তো মেন কথা হচ্ছে যে যদি কারো ডেডিকেশন থাকে, রাতকে রাত বলা যাবে না, দিনকে দিন বলা যাবে না। এমনও দিন গেছে আমরা ভোর 4টা 5টা পর্যন্ত ফ্যাক্টরিতে ইন্সপেকশন হইলে আমাদের ফ্যাক্টরিতে থাকতে হয়। ডেডিকেশন থাকতে হবে, নিজের কাজটাকে ভালোবাসতে হবে, যে এটা আমার কোম্পানির কাজ না, এটা আমার কাজ, আমার রেসপন্সিবিলিটি। এই কাজটা নিয়ে যদি কেউ আগাইতে পারে, তাহলে ডেফিনেটলি মার্চেন্ডাইজিং তার জন্য, বা মার্চেন্ডাইজিং একটা খুব ভালো মানে জায়গা, সেক্টর জবের জন্য। আর এটার ফিউচার ডেফিনেটলি ব্রাইট। আর এটার জন্য হচ্ছে ইংলিশটাতে একটু পারদর্শী হতে হবে। কারো যদি এই সেক্টরে যাওয়া লাগে, ইংলিশটার প্রতি তার বেশি মানে গুরুত্ব দিতে হবে আর কি। আমরা আসলে দুইজনের কথা থেকে, রাসেল এবং সুমনের কথা থেকে, দুইজনের কথা থেকে একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার, এবং তারা দুইজনে কিন্তু ভালো একটা বিষয় তুলে নিয়ে আসছে, যেটা কিন্তু আমরা ফেস করেছি। আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, কারণ দুজনের কাছ থেকেই কিন্তু উঠে এসেছে। সেটা হচ্ছে তুমি ইনিশিয়াল স্টেজে যারাই স্টুডেন্টরা জবের জন্য রেডি হচ্ছে, তারা তাদেরকে আসলে, যেমন সুমন বলেই ফেললো, যে আসলে যে কাজই দিক না কেন করতে হবে, শুরুটা তাকে যেভাবে হোক শুরু করতে হবে। যেমন রাসেল বললো যে 2 বছর যদি উইদাউট পেতে দেয়, তাও তাকে করতে হবে, কারণ হচ্ছে তার এক্সপেরিয়েন্স দরকার। কিন্তু আমাদের এখানে একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের একবারে ইয়ারা আসলো, কি বলে যে খুব নামকরা একটা কোম্পানি, এটা হচ্ছে হংকং বেসড। ওরা আসলো, ওরা এসে, আমি নামটা এখন, কোম্পানির নামটা এখন আর বলছি না, ওরা এসে অন ক্যাম্পাস রিক্রুট করলো
এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে এএমএম এবং ফ্যাশনের পাসিং আউট স্টুডেন্টদের মধ্যে থেকে সবারই মোটামুটি ভাইবা নিল। ভাইবা নিয়ে তারা 25 জনের মতো প্রাইমারি সিলেক্ট করলো। 25 জন থেকে পরে এসে সেটা 15 জনে তারা একদম কনফার্ম করলো জব, যে 20,000 টাকা তাদের হচ্ছে স্যালারি ধরা হলো, এবং হচ্ছে তাদের সাভার ইপিজিটে হচ্ছে তাদের কর্মক্ষেত্র, এবং তাদেরকে ফার্স্ট টাইম তাদেরকে ভেহিকেল দেওয়া হবে এবং দুপুরের লাঞ্চ। এটা 6 মাস প্রভিশন। 6 মাস পরে তাদেরকে তাদের স্যালারিটা হয়ে যাবে 30,000 এবং 1 বছর পরে 40,000, এরকম একটা ওরা স্ল্যাব আগে থেকেই দিয়ে দিল। এবং তাদেরকে 1 বছরের মাথায় তাদেরকে হংকং এ নিয়ে যাবে ট্রেনিং এর জন্য, কারণ ফার্দার মোর ট্রেনিং এর জন্য। সো এই ফ্যাসিলিটিস দেওয়ার পরেও 15 জনকে যখন সিলেক্ট করা হলো, ওখানে টিকে আছে এখন মনে হয় 3 জন। বাকিরা কি করেছে, 5 জন জয়েনই করে নাই। পরে আমাদের মান সম্মানের মতো যাওয়ার মতো অবস্থা, আমরা ফোন করে তাকে রিকোয়েস্ট করতেছিলাম, এই তুমি একটু যাও, যে জয়েন করে করো। বলে স্যার এত দূরে যাব, বাসা থেকে না করছে, বাসা থেকে রাজি হচ্ছে না এত দূরে যাওয়া। তো তখন আমরা বলেছিলাম, তাহলে তুমি কেন জবের জন্য ইন্টারভিউ দিলে কেন? তাহলে তুমি যখন জবটা করবেই না, যখন তাহলে জবের জন্য ইন্টারভিউ কেন দিলে? এখন দেখা গেছে এরকম ঘটনা, আমার মনে হয় রাসেল এরকম কিছু বিষয় ফেস করার কথা, কারণ রাসেল হচ্ছে এরকম একটা মানুষ যে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে সে যে লিঙ্কই থাকুক না কেন অনেকের সাথে যোগাযোগ রাখে, এবং হচ্ছে আমাদের স্টুডেন্টদের ইন্টার্ন এবং জবের জন্য সে সবসময় মানে ফার্স্ট পার্সন যে সবসময় ট্রাই করে এই স্টুডেন্টদের ইন্টার্ন এবং জবের জন্য। যেখানে একটু খালি থাকে আমাদের এসএমইউসিটিয়ান অথবা আমাদের যে জব ফোরাম আছে সেখানে কিন্তু সে পোস্টিং দিয়ে দেয়, এবং সেখানে তারও এরকম এক্সপিরিয়েন্স থাকার কথা, যে দেখা গেছে যে সুন্দর বলে টলে দিছে কিন্তু সেই ব্যক্তি আর ওই জায়গায় পৌঁছায় নাই। তাতে কি হয়, কমিটমেন্ট মিস করাটা যে কতখানি বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং আই থিঙ্ক যে যারা এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য রেডি হয়ে স্টুডেন্টরা আসছে, তাদেরকে প্রথমে আমাদের সবকই দিতে হবে, বাবা তোমার কমিটমেন্ট যেন ঠিক থাকে, কমিটমেন্ট ফার্স্ট। কারণ কমিটমেন্ট না থাকলে কোনো লাভই নাই। স্যার আমি একটু শেয়ার করবো, আপনার এটা শেষ হয়ে আমি একটা কথা শেয়ার। শিওর। আচ্ছা স্যার, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভার্সিটির কেউ যদি ভালো কিছু করে আমাদের কাছে অনেক গর্ব লাগে। মানে আমাদের এখানে যেমন বিটুবি গ্রুপের ডিজাইন ম্যানেজার আমাদের তেরসা আপু, এটা আমাদের একটা গর্বের বিষয়। রাসেল ভাই আছে, এমন আরো অনেকেই আছে যে মানে খুব ভালো ভালো পর্যায়ে আছে। এখন গত বছরের কথা জাস্ট আপনি বলছেন, আপনি ওইটার সাথে রিলেটেড, সেজন্য একটু শেয়ার করি। আপনি হচ্ছেন গত বছরের, আমি ব্যাচের কথা বলবো না কোন ব্যাচ, খুব ভালো স্টুডেন্ট, ফার্স্ট প্লেসে মেবি সে ছিল। সে চাকরি হচ্ছিল না, তার জব মানে হচ্ছিল না বলতে হয়তো সে ডেডিকেটলি ট্রাই করে নাই বা যে কোনো কারণে, আপনি রাসেল ভাইকে ফোন দিছেন। রাসেল ভাইকে ফোন দিয়ে বলছেন যে ও তো খুব ভালো স্টুডেন্ট, তুমি একটু দেখো পারো কিনা। রাসেল ভাইয়ের সাথে আমি সামহাও আমার কথা হচ্ছিল, রাসেল ভাই এখানেই আছে। রাসেল ভাই আমার বলতেছে, সুমান দেখো তো একটা জব লাগবে, এফডির স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট। আমি বললাম যে ভাই তাহলে কত স্যালারি কতর মধ্যে? বলে যে দেখো 10-12 যাই পাও, ওর জাস্ট ঢোকার দরকার ভালো। তো আমার এক পরিচিত ছিল, জাস্ট আমি ওকে ফোন করছি, ফোন করে বলছি যে আমার এক জুনিয়রের জব লাগবে। স্যার আমরা যারা জব করি তারা বুঝি যে একটা জব মানে মুখে বললেই হয়ে যায় না। মানে আমরা অনেকেই মনে করতে পারে যে বড় ভাইরা আছে এখানে সেখানে, ওরা তো চাইলেই জব দিতে পারে, ব্যাপারটা আসলে এরকম না। আমরা যেটা করতে পারি বা রাসেল ভাইরা যেটা করতেছি, সবাই মিলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা একটা স্কোপ পাচ্ছি, যার স্কোপটা মানে প্লেস পাচ্ছি যে এখানে যাও, ইন্টারভিউ দাও, তোমরা তোমাদের নিজের যোগ্যতায় জব নাও। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমনও আছে যে আমরা একটা কথা বললে মানে হয়তো তারা বিবেচনা করে ব্যাপারগুলো। আপনি রাসেল ভাইকে বলছেন, রাসেল ভাই আমাকে বলছে, তো আমি ফোন দিয়ে বলছি যে আমার এক ভার্সিটি জুনিয়র আছে, ওর জব লাগবে, স্যালারি দিতে হবে হচ্ছে মিনিমাম 17। মানে আমাদের তো এটা ভালো, মানে আমরা বলতেছে যে স্টুডেন্টটাকে আমরা জানাচ্ছি যে 10-12-র মধ্যে, কিন্তু আমরা যদি 15-17 দিতে পারি অনেক, এটা আমাদের কাছেই ভালো লাগে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি পাঠান, আমি দেখতেছি। তো একদিন পরে না 2 দিন পরে গেল, যাওয়ার পরে হচ্ছে সে ইন্টারভিউ দিয়ে আসলো। ইন্টারভিউ দেওয়ার পরে বললো যে ঠিক আছে, সবকিছু ভালোই হইলো, ইন্টারভিউ ভালো হইলো, তার জব হয়েছে 15,000 টাকা স্যালারিতে। তো আমি আমার ফোন দিয়ে বললাম যে 15,000 টাকা স্যালারি অনেক কম হয়ে যায়, তোমার স্যালারি দিতে হবে মিনিমাম 17,000। আসলে মনে আছে নাকি আপনি জানি না, গত বছরের কথা। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে ওরে আসতে বলেন। নামটা ভুলে গেছি, কি জানি নাম ছিল। আরে খুব ভালো, আমাদের
ফার্স্ট ব্যাচ, মানে ও ও হচ্ছে ফার্স্ট 23rd ব্যাচ স্যার, 23rd ব্যাচ। আচ্ছা আর কিছু না বলি, তো নাম বলা হ্যাঁ, তো হচ্ছে ও গেছে গিয়ে বলছি যে 2 মাস পরে তুমি ওরে হচ্ছে 2000 বা 3000 টাকা বাড়াই দিবা, যদি তুমি এই কমিটমেন্ট করো তাহলে আমি ওরা জয়েন করতে বলবো, আদারওয়াইজ জয়েন করতে বলবো না। তো হাসতেছে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি পাঠান আমি জয়েন করাই দিচ্ছি। তো ভালো কথা গেল স্যার। মানে প্রথম প্রথম মানুষ তো ডেডিকেটেড থাকে, মানে মানে একটা ফ্যাসিনেশন থেকে থাকে। আমার জব বাহার হয়েছে, আমি একটু টাইমলি যাই, আমি একটু রেগুলারলি যাই, দেখা যায় যে 9টার অফিস 10টায় যায়, তারপর হচ্ছে একদিন যায় তো মাঝখানে 2 দিন যায় না, 2 দিন যায় তো মাঝখানে একদিন যায় না। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি কি একজন দিলেন আমাকে, আপনি বলতেছেন স্যালারি বাড়ায় দেওয়ার কথা, ও তো ঠিক মতো অফিসই করে না। পরে এই ব্যাপারটা নিয়ে আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলছি যে রাসেল ভাই এরকম হলে তো বাণিজ্যতের ব্যাপার, কেমনি কি? তো মানে আমরা কেউ যদি সিনিয়ররা যদি দেয়, অন্যান্য ভার্সিটিতে এটা আমি খুব কম দেখি, আমাদের তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের ভার্সিটিতে যে পরিমাণ বন্ডিং আমাদের আমাদের মানে সিনিয়র ব্যাচ বলেন জুনিয়র ব্যাচ বলেন, যে আমি খুব কম দেখি। আর রাসেল ভাইয়ের কথা বলতে গেলে ওনার মতো ডেডিকেটেড ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড পারসন আমি এখন পর্যন্ত দেখি নাই। উনি এত আমি প্রেসারে, সুমন তোমার সাথে আমি একদম 100% আমি আমি মানে এই লোক কখন ওনার কাছে সিভি পাঠায়, উনি আবার সিভি দেখে, আবার সিভি ওনার রিসেন্ড করে যে তুমি এই সিভি দেখে এইভাবে সিভি বানাও। আমি মাঝে মাঝে বলি ভাই আপনি কেমনে পারেন, তো উনি বলে যে আসলে হয়ে যায়। ইভেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ উনি হচ্ছে এই সেক্টরে এই অফিস এই কোম্পানিতে জব করতেছে অলমোস্ট 7 কত কত বছর হয়েছে আসলে 10 ইয়ার্স 10 ইয়ার্স না 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 এই কোম্পানি 8 ইয়ার্স, এই কোম্পানিতে 8 ইয়ার্স। তা আমি বলতেছি আপনি তো আরো বেটার পজিশনে যেতে পারেন, আপনি এখানে কেন? তো উনি আমারে বলে যে এটা আসলে শেয়ার করার মতো না, সরি রাসেল ভাই আমি শেয়ার করতেছি, আমি সরি বলে নিচ্ছি। উনি বলতেছে যে আমি এখানে থাকলে যেই পরিমাণ স্মুথলি আমি আমার ভার্সিটির জন্য কাজ করতে পারি, জুনিয়রদের জন্য কাজ করতে পারি, আমি অন্যখানে গেলে এই কাজটা করতে পারবো না। একটা মানুষের কতটুকু ডেডিকেশন থাকলে এই কথাটা বলা মানে বলতে এবং পারে। কমিটমেন্ট একটা বিষয়। কমিটমেন্টটা রাসেল ভাই আমার কাছে নিজেও অনেক কিছু শেয়ার করে যে সুমান আজকে আমি ওরে পাঠাইছিলাম ও যায় নাই, বা জয়েনের কথা বলে ইয়ে করে, এটা অনেক ইম্বারেস ফিল হইতে হয়। এটা হয় কি মানে একজন তো সে যায় নাই কিন্তু শান্তমণির একটা ফিল লেগে যায় যে শান্তমণির ছেলেরা তো জয়েনের কথা বলে জয়েন করে না। এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইয়াটা নষ্ট করছেন না, আপকামিং যারা আমাদের স্টুডেন্টরা আছে তাদের ফিচার বা তাদেরটাও আপনি নষ্ট করছেন তাদের। এই যে ওরা এরপরে কিন্তু ওই কোম্পানি কিন্তু আমাদের সাথে পরে আর ইয়া করে না, এরপরে বিএফটি থেকে ওরা রিক্রুট করেছে পরের বারে। তারপরে তো করোনা শুরু হয়ে গেল, তো এরপরে তো রিক্রুট বন্ধ আছে। পরে আমি ওদের সাথে আবার ট্রাই করেছি, কারণ খুব ভালো কোম্পানি, খুবই ভালো কোম্পানি, এবং এটা টোটাল 100% ফরেন ইনভেস্টমেন্ট। এখানে ওদের বাংলাদেশের কোনো ইনভেস্টর এখানে নাই। ইপিজেড এর মধ্যে মনে না স্যার? হ্যাঁ ইপিজিটে, সাভার ইপিজিটে, এবং এটা হচ্ছে হংকং বেস। হ্যাঁ কোম্পানিটা চিনি আমি। হ্যাঁ নাম বলি না, এগুলা স্ক্যান্ডাল পাত্র আমরা অ্যাভয়েড করি। তো আসলে ব্যাপারটা হচ্ছে এইখানেই যে মানে এবং আরেকটা রাসেল আরেকটা যে কাজ করতেছে, রাসেল তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি এটা, সেটা হচ্ছে যে তুমি যে স্টুডেন্টদের জন্য যে তুমি যে ভিডিওগুলি তৈরি করছো, লার্নিং ভিডিওগুলি, এবং তুমি এফডিডিতে সব পোস্ট ইয়া করছো, আমি থ্যাংক ইউ দিচ্ছি তোমাকে যে আমাদের স্টুডেন্টরা আজকে দেখতে পাচ্ছে, এবং আমি ওটা অ্যাড দিলাম, সাথে সাথে যখন দেখি তখনই আমি এত করে বলি। তো হচ্ছে আসলে এটা খুব হেল্পফুল যে ইন্ডাস্ট্রি করে যে কাজগুলো করছো। এটা আসলে আমি স্যার আমি শেয়ার করার মাধ্যমে আমি নিজেও শিখতেছি আসলে। কারণ একটা জিনিস হচ্ছে কি আমাদের স্যার একটা ইন্টারাপ্ট করি সরি। হ্যাঁ শিওর হ্যাঁ যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, তো আসলে গ্রাফিক ডিপার্টমেন্ট এটা একটা ভাস্ট এরিয়া। এই ভাস্ট এরিয়ার মধ্যে আমরা শুধুমাত্র ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার বেসিক জানি। তো আর আসলে আমাদের যখন ইউনিভার্সিটি লাইফ ছিল মানে আমরা জব সার্কুলারে দেখতাম যে ফটোশপ ইলাস্ট্রেটর জানা বাধ্যতামূলক। যখন লাইক আমার একদম শেষ সময় ছিল, আমার স্টিল মনে আছে আমরা টিচারদের সাথে জাস্ট কথা বলে যে স্যার আমাদের মডিউলে এটা অ্যাড করেন। আমাদের সময় সফটওয়্যার এই দুইটা ছিল না। তারপরে আমরা খুব অল্প কয়েকটাই ক্লাস পেয়েছিলাম। আপনাদের এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। তো আসলে আমার কাজের ওয়ে হয়তো একটু মানে প্রফেশনাল হয়তো না হয়তো হবে না, হয়তো আমি আমার মতো করে কাজ করি। তারপরে আমি যেটুকু করতেছি এটা হচ্ছে কি ওই কাজটা করার মাধ্যমে আমি নিজেও লার্ন করতেছি, এবং বিশেষ করে আমার জুনিয়র যারা আছে যারা আমার থেকে একটু কম জানে তাদের জন্য হচ্ছে আমার প্রচেষ্টাটা আর কি। আর আসলে হ্যাঁ হয়তো আলহামদুলিল্লাহ হয়তো
একটু কিছু না কিছু হয়তো শিখতে পারছি, দ্যাটস হয়তো মানে ইউরোপিয়ান মার্কেটের সাথে ফাইট করে কাজ করতেছে, এই থেকে হয়তো করতেছি আর কি স্যার। আহ, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যে ভিডিওগুলি করছো, টিউটোরিয়াল গুলি করছো, আসলে খুবই হেল্পফুল। কেন আমি বলছি, কারণ হচ্ছে যে আমি কিন্তু এখন আমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং এবং এএমএম এর কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে আমি আছি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে, রাসেলকে কিন্তু একবার নিয়ে আসছিলাম, আমাদের বিদেশি যে ইয়ারা আসছিল, মনে আছে রাসেল? জি স্যার। যে বিদেশি যে কারিকুলাম এক্সপার্ট আসছিল, তারা আসার পরে যে আমাদের অ্যালুমনির পক্ষ থেকে রাসেল আর আরো 3-4 জন স্টুডেন্টকে আমরা ইনভাইট করেছিলাম ওখানে বলার জন্য। তো আসলে তোমরা যেটা বলেছিলে যে আসলে অনেক বেশি ডিজিটাল ইয়েটা করা দরকার, এই কারণে কিন্তু এখন আমরা ডিজিটাল মডিউল কি কি করছি আমি একটু তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যখনই আসে তখনই হচ্ছে সে একদম বেসিক কম্পিউটিং করে, তারপরের স্টেপ হচ্ছে ক্যাড ওয়ান এর মধ্যে শুধুমাত্র ফটোশপ, সরি ইলাস্ট্রেটর। ক্যাড 2 তে হচ্ছে শুধুমাত্র ফটোশপ। এরপরে হচ্ছে ক্যাড ক্যাম 1, 2, 3, 1 আর 2 করছে গারবার, 3-তে যে হচ্ছে তোমার লেকট্রা। এরপরে আমরা যেটা পোর্টফোলিওর মধ্যে আমরা এইবারে থেকে আমরা করছি, সেটা হচ্ছে ওদেরকে একটুখানি ভিডিও এডিটিংও আমরা একটু প্রিমিয়ার প্রো, তারপরে আচ্ছা। আফটার ইফেক্টস, তার একটু একটু করে যাতে যাতে তার প্রোফাইলের কাজের জন্য, তারপরে দেন হচ্ছে তার যদি একটা ফেসবুকে সে যদি মার্কেট করতে চায় পেজ করে, তারপরে দেন যদি তার ই কমার্স টাইপের ব্র্যান্ডিং, বিজনেস। হ্যাঁ বিজনেস করতে চায়, তারপরে দেন হচ্ছে তোমার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সিএলওটাকে এবারে ইন্ট্রোডিউস করছি, রাইট। ভার্চুয়াল 3D ভার্চুয়াল কি বলে যে ফ্যাশন ডিজাইনিং এর সফটওয়্যার। কারণ হচ্ছে যে আসলে আমরা ওই কোম্পানি আমাদেরকে সাজেস্ট করে গেছিল এবং তোমরাও বারে বারে বলেছিলে যে স্যার ডিজিটাল না হলে আর চলবে না, উপায় নাই। যে স্যার আমি এখন একটু আপনার কথার সাথে অ্যাড করি, সরি। শিওর। খুব রিসেন্টলি মানে আমি বিশেষ করে যারা সদ্য ভার্সিটি থেকে কমপ্লিট করে গ্রাজুয়েশন, তাদের সবসময় যে জিনিসটা সাজেস্ট করি যে ভাই তোমার সেক্টর হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, মানে তুমি এখান থেকে কমপ্লিট করছো, তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে তুমি একজন ডিজাইনার হিসেবে কোথাও জয়েন করবা, এবং এটা তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে এবং ওইভাবে কাজ করতে হবে। এখন তুমি ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য, জাস্ট সার্টিফিকেটটা অর্জন করার জন্য বা কিছু শেখার জন্য তুমি 4টা বছর কষ্ট করছো, বা সে ফর এক্সাম্পল মার্চেন্ডাইজিং এ তুমি পড়াশোনা করলে তোমার ফ্যাশন ডিজাইনারের থেকে একটু টাকা কম খরচ হইতো, বাট এটা শুধু জাস্ট পুঁথিগত বিদ্যার জন্য বা সার্টিফিকেটের জন্য শিখছো তা না, তোমার নিজের মানে কি বলে সাবজেক্টের প্রতি, ডিপার্টমেন্টের প্রতি একটা তো রেসপেক্ট থাকতে হবে। এখন তুমি কি করতেছো, পাশ করার পরেই বলতেছো ভাই আমি মার্চেন্ডাইজিং এ জব করবো। হোয়াট ইজ দিস? তুমি কেন মার্চেন্ডাইজিং এ জব করবা? তুমি আগে ডিজাইনিং এ ট্রাই করো। আমি মার্চেন্ডাইজিং এ খারাপ ভাবে বলতেছি না, আমার কথা হচ্ছে তুমি মার্চেন্ডাইজিং এর থেকে পাশ করো, ফ্যাশন ডিজাইন থেকে পাশ করো, গ্রাফিক থেকে পাশ করো, তুমি তোমার ডিপার্টমেন্ট আগে ট্রাই করো। আফটার দ্যাট তুমি একদম দেয়ালে পিঠ থেকে গেলে হচ্ছে তুমি তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারো। তো আমি যেটা সবাইকে সাজেস্ট করতাম যে মাঝখান দিয়ে বাংলাদেশের মধ্যে যে জিনিসটা, যে 3D সফটওয়্যার যেটা ক্লো বা ব্রাউজার বা আরো কয়েকটা সফটওয়্যার আছে, তো এর মধ্যে ক্লোটা হচ্ছে সবচেয়ে ফেমাস। তো এটা যখন ফার্স্ট টাইম বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে শুরু হয়, মানে আজ থেকে 2 থেকে 3 বছর আগের কথা, আমি একটা সেমিনারে পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল, যে ক্লোর সেমিনারে। তো এটা গিয়ে দেখলাম, আমি মানে যতটুকু সেমিনার থেকে বুঝলাম, এটা আমার এক্সিস্টিং প্লেসের জন্য, আমার জন্য এটা প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ আমি প্রতিদিন আমি হচ্ছে বেসিক্যালি টি শার্টের ডিজাইনার হিসেবে কাজ করতেছি, টি শার্ট বা নিট গার্মেন্টসে। তো এখন আমি ক্লোর যেই কাজের প্রসিডিওর, একটা ডিজাইন সেট আপ করে, রেন্ডারিং করে, প্যাটার্ন সবকিছু কমপ্লিট করে, এটা আমার হিউজ টাইমের প্রয়োজন। ওই জায়গায় আমি দেখা গেছে 4-5টা টি শার্টের ডিজাইন করতে পারি। তো আমার এক্সিস্টিং সেটআপের জন্য আমাদের এটা অফিসে প্রয়োজন ছিল না। কিন্তু অনেক জুনিয়র আমাকে বলছে ভাই আমি তো 3D তে খুব আগ্রহী বা এসে। তো আমি বললাম দেখো, ফ্যাশন ডিজাইনিং সাবজেক্ট হচ্ছে একটা বড় একটা এরিয়া, ভাস্ট একটা এরিয়া। তুমি ফ্লো সফটওয়্যার বা 3D সফটওয়্যার জানতে পারো, এটা তোমার জানা উচিত অ্যাজ এ ডিজাইনার, কিন্তু তুমি এইটাতে ফার্স্ট ক্যারিয়ার সেট আপ করার চিন্তা করো না। কারণ হচ্ছে কি, আমি এটাকে খুব নেগেটিভ বা নেগলেক্ট করতেছি না, যে একটা ন্যূনতম এডুকেশন যারা আছে, সে যদি 2-3 মাস, 5 মাস, 6 মাস সে প্র্যাকটিস করে, সেও ভালো ক্লোজ সফটওয়্যারের কাজ করতে পারবে, ক্লোদে কাজ করতে পারবে। এটা হচ্ছে কি, জাস্ট একটা রিয়েল প্রোডাক্টকে আমি ভার্চুয়ালি প্রেজেন্ট করলাম কাস্টমারের জন্য, ক্লায়েন্টের জন্য। এখন
আমি শুধুমাত্র 4 বছর ভার্সিটি থেকে পুঁথিগত বিদ্যা পড়াশোনা করে এসে আমি আবারও সেম একটা জায়গায় স্টাক হয়ে থাকলাম, তাহলে এটা দরকার নাই তো। তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যাও, বা দেশীয় ফ্যাশন হাউসে যাও, তুমি বিভিন্ন ডিপার্টমেন্টে, ডেভেলপমেন্টে বা R&D তে বা ডিজাইনিং এ বিভিন্ন জায়গায় সেক্টরে আগে কাজ করো। কাজ করার পর যখন তোমার একটা সার্টেন এজ হবে, এক্সপিরিয়েন্স, তখন তুমি এটা হয়তো কাজ করতে পারো। তবে হ্যাঁ স্যার, প্যান্ডামিক সিচুয়েশনে এই ক্লোজ সফটওয়্যারের ডিমান্ড বাড়ছে, যে আমি আসলে অনেক জায়গা থেকে মানে জব সার্কুলার বা অনেকগুলো খোঁজ পেয়েছিলাম যে 3D সফটওয়্যার জানা কেউ আছে কিনা। তো এটা তখন আবার হয়তো যাদেরকে আমি সাজেস্ট করেছিলাম তাদেরকে বলছে ঠিক আছে, এখন হচ্ছে কি মানে জীবন বাঁচানো ফরজ, হ্যাঁ যে এখন হচ্ছে তোমার ওই চিন্তা করলে হবে না, এখন তুমি যাও, সমস্যা নাই। বাট এটাকে আসলে ক্যারিয়ারের একদম লাস্ট হিসেবে তো স্টেজ Last হিসেবে হিসেবে। দেখো না, কেন এটা তোমার জানা উচিত, জানবা, কিন্তু এটাকে একদম ফাইনাল হিসেবে দেখো না আর কি। এইটাই আর কি স্যার। তো এখন ক্লোড ডিমান্ড বাংলাদেশে গ্র্যাজুয়ালি বাড়ছে, তো আমার বিশেষ করে জুনিয়র যারা আছেন তাদের প্রতি আমার আমরা সাজেশন। সিএলও না এটা আমরা প্রেফার করব। জি সিএলওটা স্যার, কেমন? সিএল সিএলও তো ওটার কথাই বলতেছি, সিএল আমি ওই যে ইয়েতে প্রো বলতেছি, আচ্ছা আচ্ছা। সিএল। তো সিএল ওটার একটা সুবিধা হচ্ছে কি, আমি আসলে এটা নিজেও পারি না। সিএলওটা নিয়ে আমরা তুষার স্যারের কাছে যাব এক্ষুনি। হ্যাঁ, তুষার কারণ স্যার তো এটাতে এইটার এক্সপার্ট আছেন। হ্যাঁ এক্সপার্ট, এবং সে কাজ করে জি এবং স্যার, সেই তাকে সে ভালো পারে বিধায় আমরা কিন্তু সাহস পেয়েছি এটা কারিকুলামে এটা জি স্যার, নেওয়ার জন্য, সংযোগ করার জন্য। হ্যাঁ, অবশ্যই স্যার। আমরা তুষার স্যারের কাছে যাব। তুষার কান্তি স্যার আমাদের এডিশনাল হেড এএমএম ডিপার্টমেন্ট এন্ড ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট, বোর্ড 2 ডিপার্টমেন্টেরই এডিশনাল হেড। উনি হচ্ছে পানাসে দীর্ঘদিন ছিল এবং আরো বেশ কয়েকটা আমাদের ইন্ডাস্ট্রির ইয়াতে ছিল। পরে এসে জয়েন করেছে আমাদের শান্তনু ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে। তুষার স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, সরি আমার আজকে ইন্টারনেট আপনি জানেন খুব কতদিন ধরে হচ্ছে। হ্যাঁ, আর বুঝতে এখানে পারছেন, আমার না অসুবিধা নেই। ফিউজ আপনার হয়ে ভয়েস গেছে আমার। আপনার ভয়েস পেলেই হবে। স্যার সব আলোচনা তো শুনলেন। জি স্যার। সিএলও আসলে এখন করোনাকালীন সময় সিএলওটা খুব বেশি রকমের ডিমান্ড আছে। এটা রাসেলের কথা থেকে উঠে আসছে। সুমন বেশ কয়েকটা পয়েন্ট উঠিয়ে নিয়ে আসছে আসলে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সার্ভাইভ করার জন্য অথবা ক্যারিয়ার স্টার্ট করার জন্য, যে আসলে কি ধরনের মানসিক প্রস্তুতিটা দরকার এবং হচ্ছে কি ধরনের প্রস্তুতি দরকার সেটা বললো। আপনি যদি এখানে সংযোগ করতে চান কিছু। স্যার থ্যাংক ইউ স্যার। আমি এখানে কিছু পয়েন্ট সবসময় আমার স্টুডেন্টদেরকে এখন বলি, দেখেন অ্যাকচুয়ালি ফ্যাশনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, রাইট? আজকে একটা যেটা রিকোয়ারমেন্ট আছে কালকে দেখবেন একটা রিকোয়ারমেন্ট। যেমন আজকে রাসেল অলরেডি বললো সিএলওটা এসছে। সিএলওটা আসছে কেন? বিকজ এটা আমার কিন্তু দেখা যাচ্ছে যে আমার কস্টিংটা কমিয়ে দিচ্ছে একটা স্যাম্পলের, প্লাস হচ্ছে টাইমটা কমিয়ে দিচ্ছে। সো টেকনোলজি কিন্তু খুবই ইনভলভ হচ্ছে দিনে দিনে। সো আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি তোমরা সবসময় টেকনোলজির সঙ্গে তোমাকে কিন্তু জানতে হবে, আদারওয়াইজ আমি যে রানিং যে আমার এখন রিকোয়ারমেন্ট টেকনোলজি আছে ওটা যদি আমি না জানি সামহাও কিন্তু সেই স্টুডেন্টটা কিন্তু পিছনে পড়ে যাবে, রাইট? সো আমরা দেখেন যখন আমরা পড়াশোনা করছিলাম না তখন সিএলও শুনেছি, না মার্ভেলাস শুনেছি, না আফটার এফেক্টস। তখন শুনতাম, ইনফ্যাক্ট আমরা ইলাস্ট্রেটর শুনে আমরা তখন কোরাল ড্র ইউজ করতাম স্যার, রাইট? আর ফটোশপ। এখন দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদেরও কিন্তু স্যার নিজেদের ডেভেলপমেন্ট করতে হচ্ছে, যাই যে বা আমাদেরকে আফটার এফেক্ট শিখতে হচ্ছে, প্রিমিয়ার শিখতে হচ্ছে, সিএলও, মার্ভেলাস। তো কারণ এটা এখনকার ডিমান্ড। আমরা কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে সেটাই বলি যে তোমার যেটা ডিমান্ড আছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে ফুলফিল করতে হবে। আর একটা যেটা সব থেকে বড় কথা, যে আমার সঙ্গে ধরুন কিছু রিক্রুটমেন্ট যেমন হচ্ছে লিয়াং ফং এদের সঙ্গে করা হয়, একটা জিনিস স্টুডেন্টকে খুব বড় আমি অ্যাডভাইস করি যে এখন রিকোয়ারমেন্ট হচ্ছে স্মার্ট ডিজাইনারের। স্মার্টও হতে হবে, ডিজাইনারও হতে হবে। কেউ আমি শুধু ডিজাইনার হলাম আমি স্মার্ট না, প্রেজেন্টেশন করতে পারছেন, বিকজ এন্ড অফ দ্য ডে এটা কোনো ম্যাটার না যে আপনি 10টা ভালো ভালো ডিজাইনিং করলেন, বাট এন্ড অফ দ্য ডে আপনি আপনার কাস্টমারকে কনভিন্স করতে পারছেন না ডিজাইনিংটা, তখন কিন্তু ওটা কিন্তু আমার সাকসেস রেট কিন্তু ওটা কিন্তু আমার রিডিউস করে দেয়। সো আমি আগে 10টা ডিজাইনিং করব এবং ওটার কিন্তু মার্কেটিং পলিসি আমাকেই জানতে হবে যে আমি কিভাবে এটাকে প্রেজেন্টেশন করে বায়ারকে এটাকে অ্যাট্রাক্ট করে আমি এটার অর্ডারটা তুলবো। তো তার জন্য কিন্তু খুব প্রেজেন্টেবল পাওয়ার থাকতে হবে, কমিউনিকেশন পাওয়ার থাকতে হবে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ মেনশন দ্য ওয়ার্ড স্মার্ট। সো এখন রিকোয়ারমেন্ট হচ্ছে স্মার্ট ফ্যাশন ডিজাইনের দরকার। আবার এমন না যে খুব স্মার্ট ডিজাইনিং বুঝি না, সেটাও না, আবার ডিজাইনিং ভালো বুঝি কিন্তু স্মার্ট না। সো এখন রিকোয়ারমেন্ট হচ্ছে স্মার্ট ডিজাইনার। আমি বিলিভ করি এই কোয়ালিটিটা যার থাকবে, পোর্টফোলিও ভালো, নলেজ ভালো, সে ডেফিনেটলি আমার মনে হয় বাংলাদেশে এখনো ভালো ডিজাইনার রিকোয়ারমেন্ট আছে। সবাই বলে যে না আসলে ডিজাইনার না, না, আমি বিলিভ করি বাংলাদেশে ভালো ডিজাইনারের এখনো রিকোয়ারমেন্ট আছে। কোন স্টুডেন্ট যদি এই কিছু জিনিসগুলো ফুলফিল করতে পারে,
রাইট, সে ডেফিনেটলি জব পাবে, হয়তো 1 মাস 2 মাস লাগতে পারে, কিন্তু ডেফিনেটলি ভালো নলেজ থাকলে, কারণ বিকজ ইন্ডাস্ট্রি ভালো ডিজাইনার দরকার, ট্যালেন্ট স্কিল লোক দরকার, সেরকম যদি কোনো থাকে ডেফিনেটলি সে জব পাবেই। এটা আমি বিলিভ করি, সেইভাবে আমি স্টুডেন্টকে সবসময় গাইড করি যে সবসময় নিজেদের ইউনিভার্সিটিকে বেরোবার আগে নিজেদের উইক পয়েন্ট গুলোকে ধরা, আমার কোনটা ল্যাকিংস আছে। কারণ রাসেল যেটা বললো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাকে কিন্তু সবকিছুই জেনে যেতে হবে। আমি যেখানে কাজ করবো সেখানে মেশিন গুলো কিভাবে ফাংশন করে সেটাও আমাকে জানতে হবে, আদারওয়াইজ আমি জানবো না ওই মেশিন আমাকে কি আউটপুট দেবে। আমাকে কিন্তু, আমি যদি জানি যে নিট মেশিনটা আমি বুঝতে পারছি না, আমি একটা ডিজাইনিং করলাম, আমি ডিজাইনিং করছি ঠিকই, কিন্তু আমার প্রোডাক্টিভিটি সম্পর্কে আইডিয়া নেই যে মেশিনটা আমার কত পিস প্রোডাক্টিভিটি করতে পারে। তো আমাকে তখন রিলাই করতে হবে অন্য পার্সনের উপর, সে আমাকে মিসগাইড করতেই পারে। সো আমার ডিজাইনারদের উচিত, বিশেষ করে এটা সব থেকে ভালো শেখার সময় হচ্ছে ইন্টার্নশিপের সময়। এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি সিরিয়াসলি ভাবে ইন্টার্নশিপ করতে। অনেকে এসে জিজ্ঞেস করে, স্যার আমি ডিজাইনিং এ করবো না মার্চেন্ডাইজিং করবো, আমি বললাম ডোন্ট চুজ, আপনি টপ টু A to Z পুরো ফ্যাক্টরি ঘুরবেন, যেখানে ফাইবার তৈরি হচ্ছে সেখানে ঢুকবেন, কিভাবে ফ্যাব্রিক তৈরি করছে দেখবেন, ইভেন প্রোডাকশনে যাবেন, কোয়ালিটি কন্ট্রোলে যাবেন, প্যাকিং হচ্ছে, সব জায়গায় ঘুরবেন, বিকজ ইউ নিড দ্য এক্সপিরিয়েন্স অফ এন্টায়ার সেক্টরস, সব সেক্টরে তোমার এক্সপিরিয়েন্স দরকার, তবেই তুমি গিয়ে তারপর কিন্তু একটা আইডিয়া পাবে যে না মেশিন গুলো এইভাবে ফ্যাক্টরি হয়, এইভাবে প্রোডাকশন হচ্ছে, এইভাবে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, তবেই তোমার একটা আইডিয়া হবে যখন ইন্টারভিউতে যাওয়ার আগে। কারণ ইউনিভার্সিটি, এটা তো সত্যি কথা, ইউনিভার্সিটি সিলেবাসের সঙ্গে আমাদের কন্টেম্পোরারি যে আমাদের যে বাইং হাউস বা গার্মেন্টস চলছে, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, বিকজ উই আর টিচিং দ্য বেসিক গ্রামার, আমরা কিন্তু ফ্যাশনের বেসিক গ্রামার গুলো পড়াই, রাইট, কিন্তু ইন্ডাস্ট্রি তো আর গ্রামার পড়াই, ইন্ডাস্ট্রি কিন্তু ওখানে আউটপুট চায়, তারা চাইছে যে সেগুলো তারা সেল করে তারা প্রফিট গেইন করবে। সো এইখানে সব থেকে আমাদের যেহেতু সুবিধা হচ্ছে, আমাদেরও নিজেদের ফ্যাক্টরিজ আছে, আমরা ওখানে স্টুডেন্টকে পাঠাই। আমার মনে হয় আমরাও প্ল্যানিংও করেছি যে চেয়ারম্যান স্যার একটা খুব ভালো কথা বলে গেছেন, রানা স্যার আপনিও মনে হয় মিটিং এ ছিলেন, যে আমাদের স্টুডেন্টদেরকে 2 উইকস আমরা ইউনিভার্সিটিতে পড়াবো ক্যাম্পাসে, আর 1 উইক আবার ওই সাবজেক্টের ওটারই উপরে আমরা কিন্তু ফ্যাক্টরিতে নিয়ে যাব, যাতে সে বুঝতে পারে থিওরিটা আর প্র্যাকটিক্যালটা লিঙ্ক করতে পারে। একটা স্টুডেন্ট যখন তার থিওরি নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজকে লিঙ্ক করতে পারবে, সেই কিন্তু একটা ফ্রুটফুল প্রোডাক্ট বেরোবে আমাদের থেকে, ডিজাইনার হবে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি, প্লাস স্টুডেন্টকে আমরা ওইভাবে গাইড করি। আর সিএলও এর কথা যেটা বললো, যে এখন হয়ে গেছে সিএলওটা একটা, আমাকেও যখনই ফোন দেয় তখন যা জানতে চাই যে 3D সফটওয়্যার জানা কিনা, বিকজ এটা এখনকার রিকোয়ারমেন্ট হয়ে গেছে, বিকজ এটা করলে আপনার স্যাম্পেলের কস্টিং কমে গেছে, আপনার টাইম কমে গেছে, পুরো ভিউটা দেখাতে পারছে। তো এইটা আর সিএলওর এখানে পজিটিভ কিছু প্লাস পয়েন্ট, যেমন স্পেকশিটে তৈরি করতে ফেলতে পারছে, স্পেকশিট নিয়েও প্রবলেম হচ্ছে না। সো এটা একটা রিকোয়ারমেন্ট। সো আমি সবসময় স্টুডেন্টকে সাজেস্ট করবো যে টেকনোলজি যেটা এখন ডিমান্ড আছে অবশ্যই সেটা শিখে মার্কেটে যাওয়াটা ভালো, নলেজ রেখে যাওয়া ভালো, আদারওয়াইজ নাহলে কিন্তু আজকে হয়তো একজন শিখছে না, কিন্তু 10 জন কিন্তু ঠিকই শিখছে কোথা থেকে। হ্যাঁ, শেখার শেষ নেই। তো সবসময় কারেন্ট যে ডিমান্ডটা আছে স্টুডেন্টকে সেটা জানতে হবে, আমরাও সেভাবে গাইড করব, ওইভাবে স্টুডেন্টকে গাইড করে স্টুডেন্ট যদি যায়, তার পোর্টফোলিও ভালো থাকে, তার নলেজ স্কিল যদি সে তার পোর্টফোলিওতে প্রেজেন্ট করতে পারে, আমার মনে হয় বাংলাদেশে জব পাবে না এরকম হতে পারে না। এটা বাংলাদেশে এখনো ডিজাইনারের ডিমান্ড আছে, এবং আমি বিলিভ করি ভালো ডিজাইনার ট্যালেন্ট থাকলে সে ডেফিনেটলি ভালো স্যালারি জব পাবে, রাইট। তাকে তখন অবশ্যই দেখবেন এই 10-12 হাজার, নেগোসিয়েশনে যেতে হবে না, বিকজ ইন্ডাস্ট্রি চাইছে স্কিল ট্যালেন্টেড পার্সন। সে যদি বোঝে এই পার্সনটাকে দিয়ে আমার কাজ হবে, সে যেমন তেমন করে হোক অফার নিয়েও তাকে কিন্তু নিয়ে চলে যাবে, তখন কিন্তু ওই নেগোসিয়েশনে আসতে হবে না যে না আমি এতটা না এত না, সে যেটাই বলবে। বাট তার জন্য টাইটেল হচ্ছে ইয়েস, তার জন্য আমাকে সেই মতো করে আমাকে নলেজ গেইন করে আমার স্কিল গুলোকে ভালো করে পলিশ করে কমিউনিকেশন লেভেলটাকে ভালো করে আমাকে বেরোতে হবে, যেন আমি একটা কম্প্যাক্ট প্যাকেজ থাকি, যেন আমাকে লোকে হায়ার করতে পারে। সো এই ছিল স্যার আমার বক্তব্য। স্যার থ্যাংক ইউ তুষার স্যার। তুষার স্যারের কাছ থেকেও এই বিষয়টা মানে আমরা আমার মনে হয় রাসেল এবং তুষার স্যার এবং সুমন সবার কাছ থেকে কিন্তু একটা বিষয় শুনলাম, মানে কয়েকটা বিষয় আমরা উঠে নিয়ে আসি, আর সেটা হচ্ছে যে ডেডিকেশন, কমিটমেন্ট এবং হচ্ছে ভালোবাসা, কাজের প্রতি ভালোবাসা, এবং যারা শুরুতে কাজটা শুরু মানে যারা জব মার্কেটের জন্য তৈরি হচ্ছে এবং যারা জব মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের এই বিষয়গুলি কিন্তু মাথায় রেখে যেতে হবে যে কোনো স্যালারি যাই হোক না কেন আসলে কাজ শেখার জন্য হলেও
ফ্রি হলেও তাকে ইন্ডাস্ট্রিতে তাকে শুরু করতে হবে। শুরু করতে আর হবে। আরেকটা পয়েন্ট আছে Sound একটু থাকতে মেনশন হবে। করতে Yes. চাই, যদি আউট অফ দ্য বক্স সেটা হচ্ছে পার্ট অফ দিস মানে স্কিলস। আর একটা আমার মনে হয় যেটা সব থেকে জরুরি, যেটা বললেন কমিটমেন্ট আর অনেস্টিটা দরকার স্যার। আমার যদি অনেস্টি না থাকে তাহলে কিন্তু স্যার আমি কিন্তু কোনো জায়গায় গেইন করতে পারবো না। যেটা অনেক সময় দেখা যায় যে না আমি 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 হয়তো খুব ভালো স্কিল জানি কিন্তু আমার কমিটমেন্ট আমার কাছে ক্লিয়ার না, কমিটমেন্ট রাখতে পারছি না, আমি অনেস্টলি কাজ করছি না, রাইট? আমি হয়তো কোন রকম ভাবে এটাকে অন্যভাবে নিচ্ছি জবটাকে, বা সো আমার মনে হয় এখানে অনেস্টি একটা বড় পার্ট থাকে। সো অনেস্টি থাকলে দেখবেন অনেক সময় যদি স্কিল যদি একটু কমও থাকে, অনেস্টি থাকলে সেটাও কিন্তু রিকভার করে কিন্তু লোক এগিয়ে যাওয়া যায়। সো পাশাপাশি আমি সবসময় যেটা স্টুডেন্টদেরকে বলি, educate your brain, parallelly you have to educate your heart as well. সো আমার ব্রেনটাকেও আমাকে কিন্তু এডুকেশন দিতে হবে, প্লাস আমার হার্ট, আমাকে একটা ভালো মানুষ হতে হবে তার সঙ্গে। এই দুটো যদি কম্বাইন করে তাহলে আমাদের দেখবেন সোসাইটি অনেক ট্যালেন্টেড। আগেকার দিনে দেখেন না কত ট্যালেন্ট লোক ছিল, কিন্তু তারা কিন্তু সেই জন্যই পেতো, আজকে কিন্তু নেই সামাও। তো আমাদের উচিত এটাও একটু খেয়াল রাখা যে আমি শুনে সবসময় বলি যে নিজের ট্যালেন্টকে তো অবশ্যই তুমি পলিশ করো, ব্রেন পাওয়ারকে, প্লাস নিজে কিন্তু একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো সবার আগে। এটা আমাদের জন্য এখনকার টাইমে স্যার খুবই জরুরি আসলে স্যার। থ্যাংক ইউ তুষার স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের জন্য যে মেসেজ, সেই মেসেজগুলি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে যে আমাদের স্টুডেন্টদের আমাদের কিভাবে তৈরি করতে হবে, স্টুডেন্টরা মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নিবে, এবং হচ্ছে যে কিভাবে জব মার্কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের মানে টেকনিক্যাল কোন কোন জায়গাগুলিতে সাউন্ড হয়ে তাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে। তো এই বিষয়গুলি উঠে আসলো। আই থিংক সুমন যদি আর কিছু সংযোগ করতে চান। স্যার আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে ওই এফডিটির কিছু সাবজেক্ট নিয়ে কিছু কথা বললেন, নতুন নতুন কিছু সমালোচনা করছেন, সেটা শুনলাম। আমি জাস্ট আপনারা যেহেতু দুইজনই আছেন হচ্ছে ভার্সিটি ম্যানেজমেন্ট লেভেলে, তো আপনাদের কাছে আমার অনুরোধ যে অ্যাজ এ নেক্সট স্টুডেন্ট হিসাবে আর ফিউচার স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে যে স্যার আমার কাছে যেটা মনে হয়েছে, কেউ যদি মার্চেন্ডাইজিং এ জব মানে অ্যাপল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টে জব করা মানে মার্চেন্ডাইজিং এ জব করা না। ইয়েস, অ্যাপল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টে জব করা মানে মার্চেন্ডাইজিং এ জয়েন করা না। হ্যাঁ, প্রত্যেকেরই পছন্দ থাকতে পারে, মার্চেন্ডাইজিং এ হচ্ছে ফার্স্ট পছন্দ। এখন কথা হচ্ছে যে আমি যে দুটা করছি, যে আমি 6 মাস বুঝছিলাম, আমার যদি আমার এখন মনে হয় আমি যদি এই 6 মাসটা যদি আমি প্রোডাকশনে ঢুকতাম তাহলে আমি 6 মাস আগে যেতাম। যে এখানে কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড। হ্যাঁ, আমরা মার্চেন্ডাইজিং এ ঢুকে আমরা ডেভেলপমেন্ট করছি, মানে ডিজাইনিং এর কাজ করছি, স্টিল এখনো করি। তো যেই সাবজেক্টই যেই করুক যাই করুক, মানে ওইটার প্রতি একটা ডেডিকেশন। আর সাবজেক্টের কথা যেটা আমি বুঝাচ্ছি স্যার, যদি মানে পসিবল হয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা মনে হয় সেকেন্ড বা থার্ড সেমিস্টারে একটা বেসিক কম্পিউটারের একটা কোর্স আমরা ইউনিভার্সিটি করছি। এটা কি স্যার এখনো একদম ফার্স্ট সেমিস্টারে, এখন একদম প্রথমে শুরুতে? প্রথমে স্যার খেয়াল নেই। সেটা হচ্ছে স্যার ওইটাতে যদি এক্সেল মানে মার্চেন্ডাইজিং এর বা গার্মেন্টস রিলেটেড মোস্ট অফ কাজই হচ্ছে 20% কাজ হচ্ছে আপনার এক্সেল এর কাজ। এটাতে যদি আপনারা এক্সেল এর প্রোগ্রামগুলো আরো কিছু অ্যাড করতে পারেন, সেটা অনেক বেশি হেল্পফুল হবে। এখানে সুমন আমি একটু বলি তোমাকে, এখানে অলরেডি আমরা যে জায়গাটায় আমরা এই তুমি যে এক্সেল এর যে ব্যাপারটা বলছিলা, কস্টিং এর একটা এএমএম এর একটা সাবজেক্টই আছে, কস্টিং। হ্যাঁ, একটা মডিউল আছে, বি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি। সেখানে হচ্ছে যে কস্টিং এর একটা সাবজেক্ট আছে, মডিউল আছে। সেখানে আমরা ওই এক্সেলটাকে ওরা হাইলাইট করবে এবং এক্সেলটা ওখানে ভালো করে শেখাবে। কারণ ফ্যাশন ডিজাইনারদের জন্য এত বেশি এক্সেল লাগে না, দ্যাটস ওয়াই আমরা এক্সেলটাকে ফ্যাশন ডিজাইন সাবজেক্টের জন্য রাখিনি। কিন্তু বেসিক কম্পিউটিং এ কিন্তু এক্সেল থাকে, ওয়ার্ড থাকে, পাওয়ার পয়েন্ট, আর সেই সাথে সাথে হচ্ছে ওরা হচ্ছে ওই প্রেজেন্টেশন স্কিল, কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্কিলটা যেন ওদের ডেভেলপ করে ওখানে, ওইটুকু করে দেওয়া হয়। তারপরে তো চলে আসে হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপরে আরো অ্যাডভান্স, এখন একদম সিএলও পর্যন্ত আমরা নিয়ে এসেছি কারিকুলামে। আরেকটা আমি এখন এএমএম স্টুডেন্টদের জন্য বলবো যে আসলে ভার্সিটির প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা সাবজেক্টই খুবই ইম্পর্টেন্ট।
এখন এর মধ্যেও কিছু স্পেশাল থাকে যেটা অ্যাজ এ ফ্রেশার হিসেবে যখন আমরা জবে জয়েন করব তখন হচ্ছে আমাদেরকে 6 মাস অ্যাডভান্স করে রাখবে। সেটা হচ্ছে আমরা যেটা আমি পার্সোনালি করছি 5th সেমিস্টারে 6th সেমিস্টারে আব্দুল হাই স্যারের একটা সাবজেক্ট ছিল AMT1 AMT2 মনে হয় আমার যদি ভুল না হয়। AMT1 AMT2 হ্যাঁ Single এটা man হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। হ্যাঁ টেকনোলজি জি, আপনার এটা বলতে হচ্ছে চাচ্ছেন। সব সাবজেক্ট আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না বা বলছি না কম ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। আমরা থাকে না প্রত্যেকটা ইয়ার মধ্যে একটা স্টুডেন্ট যদি ওই ক্লাসগুলো রেগুলার করে বা বুঝে করে, আর স্যারকে তো আমরা পার্সোনালি চিনি, একটা না বুঝলে উনি 10 বার বুঝায়। তো ওই সাবজেক্টটা যদি 2টা-3টা সেমিস্টারের সাবজেক্ট যদি সে খুব বেসিক মানে খুব মনোযোগ সহকারে ডেডিকেটেডলি করে, তাহলে হচ্ছে একটা পেশার যখন 6 মাসের যে কাজ ও 6 মাস অ্যাডভান্স হয়ে থাকে। ওই মডিউলগুলোতে মানে আমরা যে মানে আমাদের কাছে মনে হয়েছে যে ওগুলো আমরা আরো হয়তো ভালো করলে আমরা হয়তো তখন আর একটু ফাস্ট থাকতাম। তো সেই জন্য বললাম যে ওই ক্লাসগুলো যাতে খুব ইম্পর্টেন্ট ক্লাস, ওগুলো যাতে মানে এগুলো আমরা একদম ধন্যবাদ সুমন। এবারে হচ্ছে আমরা রাসেলের কাছে যাই শেষবারের ইয়াতে। রাসেল তোমার যদি আর কোনো স্যার রাসেল ভাইয়ের কাছে আমি আপনার কাছে একটু একটা বিষয় আসতে চাই। শাহরিয়ার, হ্যাঁ শাহরিয়ার আপনি তুমি প্ল্যাটফর্মটা নিয়ে নাও। না স্যার, প্ল্যাটফর্ম তো আপনি স্যার এখানে সবথেকে সিনিয়র। স্যার বিষয়টা হচ্ছে আমার একটা মানে একটা কোশ্চেন আসছে আমার কাছে। বিষয়টা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট যারা আসে, আপকামিং যারা আসে আর কি, এইচএসসি বা এসএসসি দিয়ে এসএসসি এইচএসসি পরে, তো তাদের রেজাল্ট অতটা বেশি হাই না হলেও আমাদের এখানে ভালো রেজাল্ট করে ভালো জব পাচ্ছে। এই বিষয়ে একটা কোশ্চেন আমার কাছে আসছে এই মাত্র। তো এই বিষয়ে স্যার আপনি যদি কিছু বলতে চান। রাসেল বলবে? স্যার আপনি বলেন স্যার, আপনি আগে বলেন স্যার, তারপরে রাসেল ভাইয়ের কাছে আমি যাবো। রাসেলই বলবে, কোশ্চেনটা রাসেল বলবে, কারণ এটা রাসেল ভালো উত্তর দিতে পারবে। আসলে টেকনিক্যাল সাবজেক্টে ভালো রেজাল্টের চেয়ে বড় কথাটা হচ্ছে ভালো কাজ জানে কিনা, সেটা হচ্ছে বড় কথা। রাসেল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার অবজারভেশনে আসলে ইন্ডাস্ট্রিতে এখন দুই ধরনের লোক আছে। আর মানে ডিজাইন রিলেটেড বা ডিজাইন সম্পর্কিত যেসব সাবজেক্টগুলো আছে, এগুলোতে আসলে আমি প্র্যাকটিক্যালি আমি কতটুকু স্কিল আসলে সেটাই হচ্ছে মেইন জিনিস। আর ক্রিয়েটিভ যেসব সাবজেক্টগুলো আছে লাইক ফাইন আর্ট বা ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইন, এগুলোর মধ্যে আসলে কি মানে যারা আসলে এইসব লাইনে ফ্যাসিনেশন থেকে আসে তাদের মধ্যে মানে গড গিফটেড একটা কিছু দিয়ে দেয়, হয়তো একটা পার্সেন্টেজ 20% দিয়ে দেয়, আর বাকি 80% হচ্ছে আপনার প্র্যাকটিস করে নিয়ে নিতে হয়। আর এটা আসলে যেমন আমি এই লাইনে আসছি, আমার গার্জিয়ান কিন্তু আমার ধাক্কা দিয়ে আনে নাই, আমি গার্জিয়ানের সাথে ফাইট করে আসছি আমি এই লাইনে। হ্যাঁ, আর এখন অনেকেই আছেন এখন আসলে ফ্যাশন ডিজাইনিং বলতে এরকম কিছু না, আমি জাস্ট একটু ড্যামেজ ড্যানিম প্যান্ট পরলাম, ড্যামেজ শার্ট পরলাম, একটু উশৃঙ্খলভাবে থাকলাম, ওটা আসলে ফ্যাশন ডিজাইনিং না। আমার অবজারভেশনে ফ্যাশন ডিজাইনিং বা ক্রিয়েটিভ যে সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে আসলে মানে শেখার অনেক কিছু আছে। এখন যারা ওই থিঙ্ক করে আসবেন তারা আসলে ক্যারিয়ারে কিছু করতে পারবে না। আর এখানে আসলে রেজাল্ট একটা ম্যাটার আবার ম্যাটার না, কোনটা যেমন আসলে আমি নিজেও খুব ভালো স্টুডেন্ট না, আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমার রেজাল্ট হয়তো স্কুল কলেজ লাইফ অনেক খারাপ ছিল, কিন্তু আমার এই সাইডে আমার খুব বেশি একটা ফ্যাসিনেশন ছিল বা আমি খুব পরিশ্রম করতে পারতাম। আমি এমনও ছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম আমি একটানা 14-15 ঘন্টা কাজ করতাম, না খেয়ে কাজ করতে পারতাম, এরকম একটা আমার ইয়ে ছিল। হয়তো এখন হয়তো ওরকম নাই। তো এগুলা হচ্ছে কি, আর ন্যূনতম একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আমার রেজাল্ট দরকার আছে। যেমন আপনি যখন ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবেন, এখন দেখা গেছে আমি ন্যূনতম একটা রেজাল্ট দিয়ে দেখা গেছে সবাই নিয়ে নিলাম শান্ত মারিয়াম বা বিআইটি যে কোনো ইউনিভার্সিটিতে। আচ্ছা, ন্যূনতম একটা রেজাল্ট দিয়ে যদি আমি সবাইকে নিয়ে নিই তো এখান থেকে আসলে আমার ভালো প্রোডাক্ট বের হবে না। এখন একটা সার্টেন টাইম পরে যখন আমি জব মার্কেটে যাব তখন বিভিন্ন ভালো ভালো কোম্পানি, কিন্তু কিছু কিছু কোম্পানি চায় যে আমার কাজের লোক দরকার, কিছু কিছু কোম্পানি এভারেজ চায় যে আমার একটা ভালো ছেলে দরকার বা ভালো মেয়ে দরকার যার কমিউনিকেশন স্কিল অনেক ভালো আছে
আর যার কাজেও ভালো। এখন ওই দিক থেকে চিন্তা করলে আপনার আসলে রেজাল্ট একটা ফ্যাক্ট, হ্যাঁ, যে আমার একটা ভালো রেজাল্ট লাগে। এরকম অনেকগুলো কোম্পানি আছে, আমি দেখছি ড্রপ করতে গিয়ে অনেকে, যে তারা ন্যূনতম হ্যাঁ একটা 3 রেজাল্ট, চায় 3 হ্যাঁ, চায় 3 বা 3.5 প্লাস এরকম চায়। আবার এরকম আছে অনেক জায়গায় যে আমার ইংলিশ মিডিয়ামের ছেলে দরকার, ইংলিশ ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে এরকম ছেলে মেয়ে আমার দরকার। তাই এখন আমারও হচ্ছে যারা আপকামিং এই লাইনে আসবেন, যে যারা আসবেন এই লাইনে ডিসাইড করছেন, আগে খুব ভালোভাবে চিন্তা করে নেন। সময়ের কথা অনুযায়ী আমি যদি টানতে যাই, গার্মেন্টস ট্রেডে আপনি পাড়া দিচ্ছেন তো মরছেন, কারণ হচ্ছে এখানে আপনার পরিশ্রম করতে হবে, সোজা কথা। এখন আপনি ডিজাইনার হন আর মার্চেন্ডাইজার হন, যেটাই হন না কেন, ডেভেলপার হন, যেটাই হন না কেন, গার্মেন্টস ট্রেডে ইন টাইম আছে, আউট টাইম নেই, সোজা কথা। হ্যাঁ, তবে এখন আমরা আসলে প্রত্যেকটা জিনিস ইনভেস্ট করি একটা প্রফিটের আশায়। এখন আপনি আপনার পিছনে পড়াশোনাকালীন যে খরচ করবেন, এটা অবশ্যই একটা আউটপুটের আশায় আপনি করতেছেন। আপনি ফিউচার ভালো ইনকাম করবেন, ভালো একটা সেক্টরে যাবেন, আপনার ফ্যামিলি, আপনার এভরিথিং নিয়ে ভালো থাকবেন। তো সেই জন্য এইসব লাইনগুলোতে পড়ার আগে অবশ্যই বারবার চিন্তা করবেন যে আমি ইনভেস্টটা যে করতেছি আমি এটা কতটুকু রক্ষা করতে পারবো। কারণ হচ্ছে আপনি জব মার্কেটে গেলেন, সাস্টেন করতে পারবে না। আর জবে ঢোকার এইটা আমি যেটা শেয়ার করছি, আর মানে আমাদের যে জিনিসটা সবচেয়ে ল্যাকিংস আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের জুনিয়রদের মধ্যে, আমার অবজারভেশনে, যে প্রফেশনালিজমের অভাব আছে। আমি আমার একটা আমি আমার জুনিয়রের সাথে বসে আড্ডা দিতে পারি, সমস্যা নেই, কারণ আমি ম্যাচিউর। আর একটা আফটার গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা স্টুডেন্ট কিন্তু সেও ম্যাচিউর। দ্যাট মিনস অফিসে গিয়েও তোমার ওটা আড্ডার প্লেস বানানো হবে না ভাই, কারণ হচ্ছে কি ওটা হচ্ছে একটা প্রফেশনাল প্লেস। এখন ওই জায়গায় ন্যূনতম একটা রেসপেক্ট থাকতে হবে। এখন আমি যেখানে তোমার সাথে বসে আজকে এক জায়গায় চা খেতেছি, কালকে একটা অফিসে গিয়ে তোমার ইন্টারভিউ আমি নিচ্ছি। তো এখন এখানে বসে তুমি আমার ভাই বলতেছো, কিন্তু আমার ভাই বললে হবে না, কারণ ইন্টারভিউ তুমি আমি শুধু একা নিচ্ছি না, আমার সাথে একটা বোর্ড থাকবে, 5-7 জন থাকবে। এগুলো হচ্ছে আমার প্রফেশনাল কথাবার্তা আর কি, যেগুলো আমি আসলে অবজার্ভ করতেছি প্রতিনিয়ত। আর আগের কথায় আসতে গেলে যে ডিজাইনিং এ বা কোনো সাবজেক্টে আসার আগে মোটামুটি ভালো একটা রেজাল্ট, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেজাল্ট না, সবার আগে আপনি চিন্তা করবেন, আপনার ক্যারিয়ার সেট করবেন, মাইন্ড সেট করবেন যে আমি কোন লাইনে পড়বো, ওটা সেট করে আগানো উচিত। আপনাদের আপনি আপনার ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে পারবেন। এটা হচ্ছে যারা আপকামিং, যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার স্টেটমেন্ট আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ রাসেল ভাই। স্যার সুমন ভাইয়ের কাছ থেকে একটু আমি জেনে আসতে চাই এই বিষয়টাতে একটু, আপনি যদি অনুমতি দেন স্যার। হ্যাঁ শিওর শিওর সুমন ভাই প্লিজ আপনি একটু আপনার কথা বলেন। এটা রাসেল ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত, যে একটা ব্যাপারটা হচ্ছে যে রেজাল্টটা প্রথম যখন একটা জবে জয়েন করা ইন্টারভিউ যখন হয়, তখন হচ্ছে এসএসসি এইচএসসি রেজাল্টটা কিছুটা মানে করে এফেক্ট ফেলে ওটার উপরে। কিন্তু যখন একটা মানুষের যখন 1-2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, একটা এমপ্লয়ি যখন হয়ে যায়, তখন আসলে ওই সে কি পারে, সে কি জানে, সেটার উপরে আসলে মেইন ফোকাস করে। আচ্ছা, এখানে হচ্ছে মানে রেজাল্ট যাদের খারাপ, আমার অত ভালো না, তো আমি জাস্ট একটা আশার কথাই শোনাইতে চাই, সেটা হচ্ছে যে ডেডিকেশন থাকতে হবে। যদি মানে কাজের প্রতি ডেডিকেশন থাকে, তার রেজাল্ট ফ্যাক্ট না। আমি এমন 2-3টা এক্সাম্পল দিতে পারবো আমার ভার্সিটির, যারা কিনা পাসও করে নাই, বা জবে জয়েন করার পরে হচ্ছে 6 মাস 1 বছর জয়েন করার পরে তারপর তারা পাস করছে। এটা আমাদের স্টুডেন্ট আছে ইভেন এমন হয়েছে যে তারা এখন লিড দিচ্ছে, একটা গ্রুপ অফ কোম্পানিকে লিড দিচ্ছে। সো রেজাল্ট আসলে ফ্যাক্ট না, কিন্তু যাই আমরা শিখি, যতটুকুই আমরা শিখি, এটা আসলে যাতে আমরা শিখি, শিখার মতো শিখি, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। মানে আমরা যতটুকু শিখবো, আমরা মানে একটা কথা আছে, মানে বলে যে তোমার 1 প্লেট ভাত খাওয়ার দরকার নেই স্বাস্থ্য ভালোর জন্য, তুমি 1 লোকমা খাও, ওই লোকমাটাই যাতে তুমি স্বাস্থ্যসম্মত ভাবে খাচ্ছ, এটা ইম্পর্টেন্ট। তুমি যতটুকুই কাজ শিখতেছো ওইটা প্রপারলি শিখো, ওইটাই ইম্পর্টেন্ট। রেজাল্টটা ভ্যারি করে আবার করে না, কিন্তু তার বলে আমার এসএসসি রেজাল্ট খারাপ, আমি অনার্সে ভালো রেজাল্ট করবো না, বা অনার্সে ভালো কাজ করবো না, আমি তো আমার কিছু হবে না, এইগুলো কিছু না। তুমি তোমার অলওয়েজ সবাই দেখে হচ্ছে গিয়ে লাস্ট এডুকেশনের রেজাল্টটা দেখে, সবাই ফলো করে।
যখন কেউ অনার্স পাস করে যখন ইন্টারভিউ দিতে যায় তার কিন্তু ফার্স্টেই বায়োডাটা সিভির মধ্যে থাকে হচ্ছে অনার্সের রেজাল্ট। সো ওইটাই ইম্পর্টেন্ট। রেজাল্ট অত আমার মতে ভ্যারি করে, ডেফিনেটলি ভ্যারি করে। তবে যাদের আসলে এখন অতটা মানে প্রেজেন্টেবল না তাদের আসলে মানে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। তাদের যতটুকু কাজ করবে ডেডিকেটেড করবে ইনশাআল্লাহ এটা ওভারকাম করা যাবে। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই সেম জিনিসটাই। রেজাল্ট আসলে ফ্যাক্ট না, তবে যারা আসলে ইনিশিয়েটিভ নিয়েছেন অলরেডি যে আপনার এসএসসি এসএসসি কমপ্লিট হয়ে গেছে বাট এই লাইনে আসতে যাচ্ছেন বা হয়তো আপনার রেজাল্ট একটু পুয়ার আছে, তো সেই ক্ষেত্রে আসলে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। কারণ গার্মেন্টস এটা হচ্ছে ওই সকল মানুষদের খাওয়া আছে যাদের আসলে প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো এখন বা খুবই স্মার্ট। এখন গায়ে গোতরে স্মার্ট হয়ে লাভ নাই, আপনাকে কমিউনিকেশন স্কিল স্মার্ট হতে হবে বা স্কিল ভালো থাকতে হবে। আর আমাদের গার্মেন্টস ট্রেড আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি পার্সোনালি যা দেখছি যে দুই ধরনের মানুষ কাজ করে। এক ধরনের মানুষ হচ্ছে খুব বেশি বলতে পারে, কথা বলতে পারে, কমিউনিকেশন স্কিল অনেক ভালো। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা খুব মানে বাংলা ভাষায় বলতে গেলে খুব কামলার মতো থাকে, খুব বেশি পরিশ্রম করতে পারে এরা। তো আমাদের বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং এর মধ্যে বেশি দেখা যায়। মার্চেন্ডাইজিংটা আসলে একটা ফরম্যাটের মধ্যে, আমাদের ডিজাইনিং এর মধ্যে হচ্ছে কি দুই ধরনের লোক বেশি পাওয়া যায়। একজন হচ্ছে খুব বেশি ক্রিয়েটিভ, সে অনেক সফটওয়্যার স্কিল বা নলেজ আছে, সে খুব ভালো ছবি আঁকতে পারে, সে খুবই। আর এই ধরনের মানুষগুলো যারা খুব বেশি ইয়ে হয়, এরা খুব কথাবার্তা খুব কম বলে, মানে যারা খুব ভালো হয়তো ছবি আঁকে, ভালো কাজ টাজ করে, ক্রিয়েটিভ কাজ টাজ করে, তারা কথা কম বলে। তো এরা দেখা গেছে কি কাজের কারণে হচ্ছে কি মার্কেটে গ্র্যাজুয়ালি বড় হতে থাকে। একটা সার্টেন এজের পরে বা টাইমের পরে তারা বুঝতে পারে যে আমার এখন কথা বলা উচিত, কিন্তু ওই সময়টা হচ্ছে কি তার ওই কথা বলাটা প্র্যাকটিস করা হয়ে ওঠে না। তো এই জন্য আমি যেটা বলবো, যারা আসলে ক্যারিয়ার সেট করছেন, ফ্যাশন ডিজাইনার বা মার্চেন্ডাইজার হবেন, এখানে আপনার পারতপক্ষে যদি এটা আপনার মাথায় নিয়ে নেওয়া উচিত যে আপনার সামহাউ ইন ফিউচারে আপনার কোনো বায়ার হ্যান্ডেল করতে হবে, তখন আপনাকে আসলে কমিউনিকেশন স্কিলটা খুব বেশি ইফেক্ট করবে, যেটা লাগবেই আপনার। আদারওয়াইজ আপনি মানে একটা জায়গায় আগাইতে পারবেন না, মানে একটা ডিপার্টমেন্ট হেড হতে পারবেন না। তখন আপনার একটা জায়গায় স্টাক হয়ে থাকতে হবে, হয় একটা কোম্পানিতে অনেকদিন স্টে করতে হবে বা সারা জীবনে হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ওভারঅল গার্মেন্টস ট্রেডের কথা বললাম। আর ডিজাইনিং এর ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কি, হ্যাঁ আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে সেম, দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। তবে যার যেটা ল্যাকিংস আছে সেটা আসলে সবাইকে ফিল আপ করা উচিত। আর আমি আরেকটু জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি, যেটা হচ্ছে আমার মানে বিশেষ করে জুনিয়র যারা আছেন আসলে মানে শাহরিয়ারকে আবারও থ্যাঙ্কস যে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। আর আমি আগেই বলছি যে এটা আমার ফার্স্ট টাইম লাইভে আসা, তো এই সুযোগটা করে দেওয়ার কারণে হয়তো কথাগুলো আমার বলা। আমাদের যা আমি বিভিন্ন জায়গায় সাধারণত সিভি ফরওয়ার্ড করে থাকি, এটা আমি মোটামুটি 2013 সাল থেকে করে আসতেছি অনেকদিন ধরেই। আমি যেই প্রবলেমগুলো ফেস করি অলওয়েজ, যে জিনিসটা আসলে অনেক সময় লিখে বলি, কিন্তু আসলে লিখে বলার থেকে এভাবে মুখে হয়তো সবাইকে বলতে পারি না, যার সাথে দেখা হয় তার সাথে শেয়ার করি বা ফোনে বলি। তো আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এখন একটা জবে যাচ্ছেন, এবং জবে যাওয়ার আগে আপনার যে ল্যাকিংসগুলো আছে এই ল্যাকিংসগুলো ফিল আপ করবেন। ফার্স্ট অফ অল কমিউনিকেশন স্কিল প্রবলেম থাকলে জবে ঢোকার আগে 3 মাস কোর্স করে কমপ্লিট করেন। এখন আসলে আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছি, ইউটিউব দেখেন, বিভিন্ন অনলাইনে কোর্স করেন। তারপরে হচ্ছে পাশাপাশি যেটা জবে ঢোকার সময় আপনার আমার কথাবার্তা কেমন, আপনি কত সুন্দর কথা দিয়ে কাউকে কনভিন্স করতেছেন, আপনার চেহারা কত সুন্দর, আপনি ড্রেস আপ কত সুন্দর, কত স্মার্ট কেউ দেখবে না। আপনার ফার্স্ট স্মার্টনেস এর সিভি, আপনার যেই কি বলে সিভিটা কতটুকু স্মার্ট, কারণ এই সিভি হচ্ছে ফার্স্ট আপনার একটা পরিচয় ক্যারি করতেছে। এখন একটা সিভি যখন আপনি কাউকে পাঠাবেন, আমি সবাইকে অলওয়েজ সাজেস্ট করি, আমি আপনার ইউনিভার্সিটির একজন সিনিয়র হতে পারি, আপনার সাথে আমার চা খাওয়ার বা আড্ডা দেওয়ার একটা রিলেশন আছে, বাট আপনি যখন আমাকে মেইল করবেন, আমাকে সারও লেখার দরকার নাই, ডিয়ার ব্রাদার প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল, অন্তত এই প্র্যাকটিসটা করেন। আপনি আপনার বন্ধুকেও যদি একটা ফাইল পাঠান, তাহলে এই প্র্যাকটিসটা করেন। এখন আপনার চাকরিটা হচ্ছে আমার দরকার, এখন আমার এই জিনিসটা দেখতে হবে যে
যে একটা কোম্পানির যারা আমাকে রিক্রুট করবে তারা আমার পিছনে কিন্তু পুরো কি বলে জাল বিছিয়ে আছে যে আসলে আমার কত দিক থেকে ভুল ধরা যায়। এখন কেউ যদি হ্যাঁ আমি যদি সিভিটা কি করি জাস্ট মেইলের মধ্যে অ্যাটাচ করে সেন্ড করে দিলাম মেইল অ্যাড্রেসে, তাহলে এটার ক্ষেত্রেও তার আমার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে, ওইখানে থেকে রিজেক্ট করার সম্ভাবনা আছে। সেকেন্ডলি হচ্ছে কি আমি যে জিনিসটা আরো বেশি ফিল পাই, যে জিনিসটা আমি যখন একটা সার্কুলারের মাধ্যমে 10 থেকে 15টা সিভি রিসিভ করি, সেম প্রবলেম তো আছেই। মেইলের বডিতে কিছু লিখে না, না নাম না ব্যাচ না কিছুই লিখে না, একটা উড়ন্ত চিঠির মতো আসে। জাস্ট আমি তারপরে এগুলা জাস্ট আমি চিন্তা করি যে আমি যদি না বলি, আমি যদি না শিখাই, আমি যে প্রয়োজনে যদি আমি শেয়ার না করি, তাহলে শিখবো কোথা থেকে? তারপরে আমি ধৈর্য ধরে আমি এটা আবার ওভারকাম করার ট্রাই করি। যে জিনিসটা সবচেয়ে কমন ভুল আমাদের এমএস ওয়ার্ডে যারা আমরা সিভি মেক করি বা পিডিএফ মেক করি, এই ফাইলের একটা নাম থাকে। আমার সাজেশন হচ্ছে কি যে আপনি এই ফাইলের একটা নাম লিখে দেন। সে ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে শফিউল আলম রাসেল। হ্যাঁ, শফিউল আলম রাসেলটা লিখে দেন। আপনি লিখলেন কি আপনার ফোন নাম্বার লিখলেন, আপনি লিখলেন মাই সিভি, মাই ফাইনাল সিভি। আবার অনেকের নিজের পার্সোনাল নিকনেম ক্রিয়েট করে। 1 2 3 হ্যাঁ, না বিভিন্ন তো তারপরে হলিউড বলিউডের কোন নায়ক মনে করতেছে ওই নায়কের নাম লিখতে, আমি এগুলো পাইছি এক্স ওয়াই জেড এগুলো লিখে। আমার কথা হচ্ছে ভাই প্রফেশনাল প্লেস, এটা আপনার বাসা বাড়ি না। আপনি ওই জিনিসটা হচ্ছে এটার মধ্যে আপনার ফুল নামটা লিখে নেয়। আমার যে কষ্টটা হয় আমি এগুলো রিসিভ করার পর প্রত্যেকটা সিভি ওপেন করে তার ফুল নেমটা কপি করে আমি ওটা লিখতে হয়। লিখার পরে আর আমি আমার কাছে রিজার্ভ করি। ভাইয়া এটা শুধু সিভির বিষয় বলতেছেন, এটা আমাদের বলতে হবে আমাদের বর্তমানে রানিং স্টুডেন্ট প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্টেও এক্ষেত্রে ইমেইলে এই বিষয়টা ভুল করে থাকে। রাইট, এটা নট অনলি সিভি। আমি জাস্ট হচ্ছে কি আমি মানে এই জন্য 2 মিনিট সময় চাইলাম, কারণ হচ্ছে আমি জিনিসগুলা বলার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। আমি যেহেতু একটা প্ল্যাটফর্ম পাইছি, জাস্ট হয়তো আমার এই কথাগুলোর মাধ্যমে হয়তো আমি অন্তত প্রবলেম করবো না সামনেতে, হয়তো বা যদি কেউ শুনে। তো আরেকটা জিনিস হচ্ছে কি যারা ডিজাইনার আছে অন্তত সিভিটা পিডিএফ ফরম্যাটে পাঠাবেন। কারণ হচ্ছে আপনি একটা ফ্যাশন ডিজাইনার, এখন আপনি সেই মানে ঐতিহ্যবাহী আপনি এমএস ওয়ার্ডের মধ্যে সিভি পাঠাইলেন। কারণ এমএস ওয়ার্ডের প্রবলেমটা হয় কি অনেক সময় অনেক কম্পিউটারে আপডেটেড সফটওয়্যার দেওয়া থাকে না, ওটা ঝামেলা করে। হ্যাঁ, কিছু না কিছু ঝামেলা করে, ফরম্যাটে ঝামেলা করে ওপেন হয় না, বা ছবি উল্টাপাল্টা হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে পিডিএফটা ওয়াইজ পিডিএফ পাবেন। আর একটা জিনিস ফ্যাশন ডিজাইনার বিদায় হচ্ছে যে আপনার সিভির ব্যাকগ্রাউন্ড মানে ফিমেল ডিজাইনার ফ্যাশন ফিগার সেট করতে দরকার নাই। জি স্যার, ফ্যাশন ফিগার সেট করে দেখা গেছে এটা সেট করেছে। আপনি জাস্ট এটা মনে রাখা উচিত সিভি শুড বি ফর্মাল, সিভিটা ফর্মাল হতে হবে। আবার হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার স্টাইল ক্রিয়েট করতে পারে সিভির মধ্যে, বাট দ্যাট মিন্স এটা নয় যে আপনি আপনার প্রোফাইল পিকচারের ছবিটা অ্যাঙ্গেল দিয়ে দিলেন, এদিকে ফিরে আসছে। আপনার প্রোফাইল বলতে কি বোঝাচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে, আপনার ফুল ফেসটা চাচ্ছে। এখন ওইখানের মধ্যে আমাদের মোটামুটি অন্তত এই জিনিসগুলো মেনটেন করা উচিত। আর রেফারেন্সের ক্ষেত্রে মানে আমি আসলে কি আমি সবগুলো জিনিস আমার এই 7-8 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলো ফেস করছি। রেফারেন্সের ক্ষেত্রে যারা ফ্রেশার আছেন তারা অবশ্যই একজন ইউনিভার্সিটির যার যেই শিক্ষকের সাথে যে শিক্ষক হচ্ছে আপনার খুব ভালোভাবে চিনে, ওইরকম একজন শিক্ষকের রেফারেন্স দিবেন অবশ্যই, যাতে আপনার কোনো একটা কোম্পানির থেকে যদি ওই শিক্ষককে ফোন করে স্যার আপনি আমাকে চিনেন কিনা, স্যার যাতে বলতে পারে যে হ্যাঁ এই ছেলেটাকে আমি চিনি বা এই মেয়েটাকে আমি চিনি। এটা হচ্ছে প্রথম 2টা রেফারেন্স দিতে পারেন। আর সেকেন্ডলি হচ্ছে কি আপনি আপনার ইউনিভার্সিটির কোনো সিনিয়রকে দিতে পারেন, অথবা আপনার ফ্যামিলির কেউ যদি খুব ভালো পজিশনে থাকে তার আপনারা দিতে পারেন। কিন্তু কখনোই পলিটিক্যাল কাউকে দিবেন না, কারণ হচ্ছে কি এগুলো একটা নেগেটিভ জিনিস আসে। আমি ডোন্ট মাইন্ড যদি কেউ মনে করে থাকেন আমার কথা। কারণ আপনি যখন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতে যাবেন তখন হচ্ছে কি আপনার এখানে জাস্ট আপনার সবকিছু মিনিমাইজ করে আপনি এখানে ঢুকতে হবে। আপনার বাইরে যত পাওয়ার থাকুক না কেন, জবের প্লেসটা টোটালি আপনার ফর্মাল হতে হবে এখানে। এখানে আপনার বাইরে আপনি পলিটিক্যালি অনেক কিছু থাকে, ইয়ে থাকে, ওগুলো অন্য জায়গায়। আপনার যত ধরনের ইয়ে আছে জবের প্লেসটা আপনার অন্তত এই ইয়ে থাকে। তো এইগুলা যখন আপনি রেফারেন্স মধ্যে পলিটিক্যাল কাউকে ইয়ে করুন, বিভিন্ন কোম্পানিতে এগুলো প্রবলেম করে। মনে করেন যে সে হয়তো ইন ফিউচারে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এটা অবজারভেশন থেকে বলতেছে। এই জিনিসটা মানে পারতপক্ষে রিডিউস করে না দেওয়াই ভালো।
পলিটিক্যাল কাউকে। আর সিভির মধ্যে ছবি তো ফর্মাল দিবেন, আর সিভি মানে প্রথমত 2 পেজে করা উচিত। ওই 6 মাস, 2 মাস, 1 মাস বিভিন্ন কোম্পানিতে গেছেন আসছেন, ওরকম এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নাই। ন্যূনতম 1 বছর যে কোম্পানিতে আপনি সার্ভিস দিচ্ছেন ওই কোম্পানিতে অবশ্যই লিখবেন, ওই কোম্পানিতেই লিখবেন। আর এটা জিনিস কখনোই মনে করা উচিত না যে আমি একটা 4-5টা 1 বছরের মধ্যে 4-5টা কোম্পানিতে চেঞ্জ করছি, এটা আমাকে মনে হয় খুব পজিটিভ ভাবে লিখবে। আপনাকে এটা অবশ্যই Bad reputation হয়ে যায় মার্কেটে। টোটালি নেগেটিভ, সিভি একদম ডিরেক্ট ফেলে দিবে। কারণ আপনি উড়ন্ত পাখির মতো 6টা কোম্পানিতে 1 বছরের মতো গেছেন, আপনি যদি আমার কোম্পানিতে আসেন আপনি এখানে কতদিন থাকবেন, এটা অবশ্যই আপনাকে ফার্স্ট কোশ্চেন করবে। আর প্রকৃতপক্ষে প্রথম লার্নিং এর প্রতি যোগ দিবেন, যে যে জবে ঢুকবেন না কেন এখানে আর্নিং এর প্রতি কোনো ফোকাস দিবেন না। আর আপনি যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে আপনি বুঝাবেন যে স্যার আমি শিখতে চাই, আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই এই সেক্টরে, দ্যাটস ইট, আর কিছুই না। আর এর আগেও বলছি যে প্রথমত মিনিমাম প্রত্যেকে ট্র্যাকে ঢোকার চেষ্টা করবেন, না পেলে রিলেটেড ট্র্যাকে ঢুকবেন, কিন্তু একদম ট্রেডলেস হবেন না। ফ্যাশন ডিজাইনিং করছেন, ডিরেক্ট ব্যাংকে যা জব করবেন, 1 লাখ টাকা স্যালারি দিতেছে, পাস করে বের হয়েছেন, ব্যাংকে ঢুকে গেলেন, একটা সার্টেন টাইম পরে আপনি পস্তাবেন। কারণ হচ্ছে কি আপনার সেক্টরটার মধ্যে আপনি একটা সার্টেন টাইম পরে আপনি ভালো ইনকাম করতে পারবেন, ভালো পজিশনে যেতে পারবেন, কিন্তু ওর জন্য ধৈর্য ধরতে হবে আর আপনার ল্যাকিংস গুলো ফিল আপ করতে হবে। আর ঘরে বসে থাকলে ওই ফ্রাস্ট্রেশনে পড়ে আপনার কেউ জব দিবে না। জবের জন্য আপনার ল্যাকিংস গুলো আপনার বের করতে হবে যে আমার কি কি জিনিসের ল্যাকিংস আছে। ল্যাকিংস এর জন্য আপনার যার সাথে কনসার্ন করা উচিত তার সাথে কনসার্ন করেন, ল্যাকিংস গুলো ফিল আপের জন্য আপনি ওই জিনিসগুলো মেনটেন করেন, টিচারদের কনসার্ন করেন, তারপর যাদের সাথে আপনার আসলে এই ল্যাকিংস গুলো ফিল আপ করতে পারবেন তাদের সাথে সবকিছু কমপ্লিট করে দেন হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন। আর আমি যে জিনিসগুলো বলছি যেগুলো হচ্ছে আসলে আমাদের অবজারভেশন থেকে বলা, এগুলো আশা করি আমরা করবো না, না করলে হয়তো আমাদের সবার জন্য ভালো হবে। এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ রাসেল ভাই। আমি আর সময় বেশি নষ্ট করবো না। আমি জাস্ট একটা মিনিট রাসেল ভাইয়ের সাথে একটা কথা অ্যাড করবো। কিছুদিন আগের ঘটনা একটা, আমাদের একটা ছেলেই সে হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে তার সামহাউ জব হুইস, ইন্টারভিউ দিয়ে তারপর রিকোয়েস্টে সবকিছুতেই জব হুইস, খুব ভালো একটা কোম্পানি। তো জব হওয়ার পরে ওর সবকিছু ওকে মেইল করা হয়েছে যে আপনি আপনার ডকুমেন্টস গুলো বাই মেইলে সেন্ড করেন। ও হচ্ছে ওকে পরে ও হয়তো মেইলটা চেক করে নাই, মেইল চেক না করার পরে হচ্ছে আমরা মেইল ওর সাথে ওরে ফোন দিয়ে যোগাযোগ করি যে তোর যত সব ফাইল আছে এগুলো একটু সেন্ড করে দে। ও করছে কি আপনার সব অ্যাটাচমেন্ট করছে আলাদা আলাদা, কোনটার নাম লেখা নেই, ডিরেক্ট পাঠিয়ে দিচ্ছে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন আপনি কিছু লেখা ছাড়া, যে রাসেল ভাই যেটা বলবো যে দেয়ার স্যার প্লিজ সি দ্য অ্যাটাচ বিলো বা হোয়াটএভার ইট ইজ, ওইরকম কিছু না হওয়ার কারণে ওর কনফার্ম জবটা পরে যখন ওর কান্ট্রি ম্যানেজারের কাছে গেল যে স্যার আমাকে মেইল পাঠাইছে, এই মেইল পাঠানোর পরে বলছে যে পরে ওই যে যার রেফারেন্স আছে ওকে টাকায় বলছে তুমি যে নিলা এই দেখো কিভাবে মেইল পাঠাইছে, যে লোকটা আমাকে মেইলিং ঠিক মতো করতে পারতেছে না তারা হিসেবে করে বেস করে জবটা দিচ্ছে, পরে তার ওই জবটা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি অ্যাটলিস্ট কিছু বেসিক সবকিছু কিন্তু আমাদের ইউনিভার্সিটি শিখিয়ে দিবে না, কিছু কিছু আপনার নিজের থেকে শিখিয়ে দিতে হবে। রাইট। আপনি হাউ টু রাইট ইউর মেইল এটা কিন্তু আপনি মানে ইউনিভার্সিটি দেখাই দিবে না বা দেখাই দিবে না, এটা আমাদের নিজেদের যদি আমরা না পারি আমরা না পারতেই পারি। কারণ আমাদের ইউনিভার্সিটির 70% 80% লোক আসে, ছেলেপেলেরা আসে হচ্ছে আউট অফ ঢাকা থেকে। তো তাদের মধ্যে এই ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ কিভাবে মোবাইলে যখন যেভাবে আমি ফেসবুক ইউজ করি ওইভাবে তো আমরা গুগল আছে, আমরা যে কোনো কিছুই সার্চ দিলে পাচ্ছি, গুগল আছে, ইউটিউব আছে আমাদের এখন। হ্যাঁ ওগুলো আমরা ইজিলি নিতে পারছি। আরেকটা হচ্ছে রাসেল ভাই যে কথাটা বললো সেটার সাথে হচ্ছে যে রেফারেন্সের মধ্যে আমি যে ট্র্যাক আমার মতে আমি যে ট্র্যাকে জব করবো, আমি মার্চেন্ডাইজিং করলে একটা কোম্পানির মার্চেন্ডাইজিং ম্যানেজার যার সাথে যে আমাকে ছিলেন ওই ম্যানেজারের অ্যাটলিস্ট ম্যানেজার লেভেলের কাউকে রেফারেন্স দেওয়া, আর হচ্ছে একটা ইউনিভার্সিটির একজন টিচার। আর যেটা করবো আমরা যে একটা টিচারকে আমরা রেফারেন্স দিলাম ওনাকে জানাই রাখবো স্যার আমি কিন্তু আপনার রেফারেন্স দিচ্ছি, যাতে উনি বিব্রত কোনো অবস্থায় না পড়বেন, ওনাকে ফোন দিলে কোথায় নাম দিচ্ছে কি দিচ্ছে এই জিনিসটা কিছু কিছু বেসিক ব্যাপার আছে যেটা আমাদের নিজেদেরকে আগ্রহ করে শিখে নিতে হবে। এই তো।
থ্যাংক ইউ সুমন ভাই। একটু অ্যাড করে সুমনের সাথে, সরি, ওই যে রেফারেন্সের ক্ষেত্রে সে ফর এক্সাম্পল এখন আমি যদি আমার এক্সিস্টিং কোম্পানির আমার বসকে রেফারেন্সে রাখি, এটা একটা নেগেটিভ জিনিস আছে। কারণ অনেক বসই চায় না তার এতদিন ধরে যে ছেলে আমার সাথে ছিল বা মেয়ে ছিল সে হঠাৎ করে চলে যাক, বা কোম্পানিও চায় না। আর হ্যাঁ, দেখা গেছে আমার বসের সাথে আমার রিলেশন ভালো, বা অনেক জায়গায় আছে দেখা গেছে কি আপনার বসের সাথে একটা দা কুমড়ার সম্পর্ক থাকে বিভিন্ন জায়গায়। তো যখন আপনি রেফারেন্স দিবেন ওই কোম্পানি থেকে কিন্তু আপনার বসকে ফোন দিতে পারেন যে আপনার ছেলেটা, ওর সিভিটা আমি পাইছি, আপনার আপনি কি ওর বস নাকি? হ্যাঁ বস। ও কি এরকম স্যালারি পাই নাকি? ও বলছে 10,000 টাকা পায়, এখন আপনার এখানে সেই স্যালারি কত পায়? তখন বস বললো দেখা গেছে 5,000 টাকা পায়। এই ধরনের কি একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। এটা নেগেটিভ, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি, আমি এরকম কয়েকটা জিনিস পাইছি। তো এক্সিস্টিং প্লেসের কাউকে না রাখাটা বেটার। তবে হ্যাঁ, আপনি আপনার রিলেটেড কাউকে রাখতে পারেন, আপনার ইউনিভার্সিটির হোক, আপনার পরিচিত আত্মীয় স্বজন বা পরিচিতর মধ্যে হোক, যে হয়তো ভালো একটা পজিশনে আছে, যে আপনাকে অবশ্যই চিনে, এরকম কাউকে রাখা উচিত। সরি। আরেকটা ব্যাপার হচ্ছে, রাসেল ভাই মনে হয় এই প্রবলেমটা ফেস করছিলেন, আপনি আমার সাথে একদিন শেয়ার করছিলেন। সেটা হচ্ছে যে ধরেন আমি ওকোডেক্সে ইন্টারভিউ দিতে যাচ্ছি, এখন ওকোডেক্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাফিউল আলম রাসেল, আমি যদি ওইখানে যদি ওই নামটা ইউজ করি, এটা আসলে মনে হয় না, এটা নিয়ে মনে হয় একটা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, সো এটা মানে হ্যাঁ, উচিত না। এটা দেওয়া উচিত না। ওই যে কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাবো, ওই কোম্পানির কাউকে আমার সিভিতে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। মানে যে আমাকে চেনে। ফর এক্সাম্পল আমি খুব ইন্টারনাল একটা ব্যাপার শেয়ার, আসলে আমি বা আমরা যে জব ফর্ম নিয়ে বা ইয়ে নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি, তো এটার পরিপ্রেক্ষিতে আসলে অনেক কিছু শিখছি। যে আমিও যদি আমার কোম্পানিতে দেখা গেছে আমার বসের সাথে আমি লং টাইম ধরে কাজ করতেছি, আমার বস কোনো রিক্রুটমেন্টের জন্য আমাকে হয়তো বলে যে রাসেল দেখেন আমাদের সাথে যার যায় এরকম ভালো কাউকে খুঁজে বের করেন। হ্যাঁ, আমি পার্সোনালি আসলে যে কাজে ভালো সেটা ফার্স্ট প্রায়োরিটি দেই না। আমি একটা ছেলে, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের কোনো মেয়ে নাই, আমাদের ডিপার্টমেন্টের সব ছেলে। তো আমি যে ছেলেকে অনেকভাবে অবজার্ভ করি যে আসলে সে কাজে কেমন, সাথে স্কিল কেমন, সে কিভাবে চলতেছে। রাসেল ভাই একটু আমি একটা কথা বলবো, কিছু যে মনে না করে একটু শর্টলি ব্রিফ করেন, তাহলে আমাদের অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে এসে পড়েছে। আচ্ছা, শিওর। তো এই জিনিসটা হচ্ছে কি, ওই কাজের দক্ষতা, অ্যাটিটিউড, এভরিথিং দেখে হচ্ছে আমরা রিক্রুটটা করি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওইখানে হচ্ছে আমরা কখনো বুঝতে দেই না যে সে আমার পরিচিত। মানে ওকে বলি যে তুমি যে আমার পরিচিত, কোম্পানিতে বলার দরকার নেই, কারণ হচ্ছে একটা নেগেটিভ ইমপ্রেশন আসে। কারণ আমার ভিতরে কি আছে কোম্পানি বুঝতেছে না, একটা নেগেটিভ ইমপ্রেশন আসে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ সুমন ভাই। আমি তুষার স্যারের কাছ থেকে লাস্ট জানতে চাবো, স্যার আপকামিং স্টুডেন্ট যারা আসবেন এসএসসি দিয়ে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। আমাদের এই প্রোগ্রাম ভিউ করছেন এরকম অনেকেই আছেন যারা আপকামিং স্টুডেন্ট আমাদের এই ট্রেডের জন্য। আসলে যেটা অলরেডি আমার রাসেল আর সুমন মেনশন করে দিল। অ্যাকচুয়ালি দেখেন, প্রথমে আমাকে আমরা কিন্তু যেরকম বেসিক্যালি ফ্যাশন ডিজাইনিংটা পড়তে এসেছি আমাদের প্যাশন থেকে, রাইট? আমরা কিন্তু 11-12 পর থেকে আমাদের কিন্তু একটা প্যাশন ছিল যে আমি ফর এক্সাম্পল মানিশ মালহোত্রা থেকে খুব ইন্সপিরেশন পেয়েছিলাম যে না, আমি এটা আমার প্রফেশন হওয়া দরকার। সো আমি কিন্তু ওখান থেকে প্ল্যানিং করি, তারপর আমার যখন শেষ হয় আমি গিয়ে নিফটে গিয়ে ওখান থেকে আমি ব্রোশার তুলি। তো আমার কিন্তু একটা প্যাশন ছিল না, আই ওয়ান্ট টু বি এ ফ্যাশন ডিজাইনার। সো প্রথম কথা হচ্ছে কেরিয়ার করতে গেলে আমার একটা এম এন্ড অবজেক্টিভ থাকা দরকার যে আমি কি হতে চাইছি। এখন আমি হঠাৎ করে বাসা থেকে বেরোলাম, আমি জানি না রাস্তায় কোন দিকে যাব, কোথায় যাব, তো কিন্তু আমি কিন্তু ওই ভবঘুরের মধ্যেই ঘুরতে থাকবো, উইদাউট এমলেস হয়ে যাবো আসলে। তো আমার মনে হয় এটা খুবই উচিত যে আমার যে প্যাশন থেকে আসে, কারণ এটা ক্রিয়েটিভ, এখানে প্যাশন না থাকলে না আসলে সাকসেসটা পাওয়া খুব টাফ হয়ে যায়। এটা বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং আমি বলবো। এখন ইউনিভার্সিটি কি আমরা কিন্তু কাউকে সত্যি কথা বলতে কিন্তু এখন যদি কেউ এসে যদি বলে যে আই ওয়ান্ট টু বি ডিজাইনার, আমি কি তাকে ডিজাইন তৈরি করে দিতে পারবো? আমি যদি এখন শান্তিনিকেতনে গিয়ে বলে আমি রবীন্দ্রনাথ ঠাকুর হতে চাই, কেউ আমাকে তৈরি করে দিতে পারবে না। ইউনিভার্সিটি কি করে? ইউনিভার্সিটি করে একটা বেসিক কিছু সামহাউ আইডিয়া আছে, তার প্যাশন আছে, তার নলেজ আছে, হ্যাঁ, কালার যেমন বোঝে, সেন্স আছে, তাকে কিন্তু আমরা জাস্ট শেপ দিই, গাইড করি, তাকে আমরা গ্রামার গুলো শেখাই, রাইট? সো এইটা কিন্তু খুবই জরুরি। আর এখন যেটা হয়ে গেছে যে
সিভির কথা, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, দেখো সিভিটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। 100টা সিভি পড়বে, তার মধ্যে 5 জনকে ডাকবে, 5 জন কারা? ওই 5 জনকে তো নিশ্চয়ই পার্সোনালি কেউ চেনে না। ওই 5 জন কিন্তু সিলেক্টেড হবে সিলেক্ট সিভির মাধ্যমে। সো সিভি খুব ভালো হতে হবে, যেন একদম আবার ক্লামসি না হয়, খুব একটা ফোকাস থাকতে হবে যে আমার এম এন অবজেক্টিভ কি, আমি কি পড়ছি, কোনো যেন ওভার আবার আর্ট না করা থাকে, যেটা বললো যে ব্যাকগ্রাউন্ডের পিকচার, সো এইগুলো হচ্ছে খুব সিলি ম্যাটার আসলে, যে ব্যাকগ্রাউন্ডের পিকচার কেন দেবো, কারণ এটা তো তাই বোঝার কথা যে আমি যদি একটা ফোরগ্রাউন্ডে যদি আমার কোনো যদি ব্যাকগ্রাউন্ড যদি বেশি হাইলাইট হয়ে যায়, আমার ফোরগ্রাউন্ডের ইনফরমেশন তো নষ্ট হয়ে যাবে, তাই না? আমি যদি একটা ভালো একটা স্কেচ, একটা যেটা বললো যে কোনো সিলুয়েট রয়েছে, তার উপর যদি আমি লিখি, তাহলে তো আমার যে লেখা আছে সেটাই তো পড়া যাবে না। তো এখন তো কেউ সেই সিভিটা তো এখন শেষে খুঁজে খুঁজে পড়বে না, সেই সময় নেই ইন্ডাস্ট্রি লোকে, জাস্ট ফেলে দিয়ে দেবে, রাইট? সো সিভিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সিভিটা তৈরি করতে গেলে, সিভিটা মেক করতে গেলে আমরাও গাইড করি, নিজেরও আমি সবসময় বলি আপনারা না পারলে আমাদের কাছে আসবেন। আর স্পেলিং মিস্টেকের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন, কারণ আমি দেখেছি বেশিরভাগ সিভিতে এগুলো স্পেলিং মিস্টেক থাকে, খুব কমন স্পেলিং গুলো কিন্তু খুব থাকে। আর একটা টেন্ডেন্সি থাকে সিভি কপি করা, একই সিভি আরেকজন কপি করতে, জাস্ট আপনার নামটা চেঞ্জ। এখন কথা হচ্ছে তার যদি কোনো স্কিল লেখা থাকে, সেটা দেখা যাচ্ছে 10 জনের স্কিল। কেন এটা হবে? আমার কি পার্সোনাল কোনো স্কিল নেই? আমি কি ফিল করতে পারছি না আমার স্কিল কোনটা? তা এখন যদি সে যদি ফিল না করতে পারে যে তার স্কিল কোথায়, তার পাওয়ার, তার স্ট্রেংথ কোথায়, তাহলে সে কি করে ভালো জব পাবে? তখন কিন্তু ইন্টারভিউতে গিয়ে কিন্তু সে ভাবা জায়গায় খেয়ে যাবে, বিকজ সে কিন্তু ফোকাস না, আসলে সে নিজেই জানে না হু হি ইজ অর শি ইজ। সে কিন্তু তখন এইগুলো ব্যাপারগুলো বারবার করে বলা যে কপি করার দরকার নেই। সিভির ফরম্যাটে দেওয়া হয়, সিভি ইন্টারনেটে গেলে অনেক ভালো সিভি, ক্লাসিক সিভি কিন্তু ফরম্যাটও আছে, রাইট? অনেক ভালো ভালো সিভি ফরম্যাট আছে, সেগুলো কিন্তু আমরা দেখে নিজে করে নিতে হবে। এখন আমি ইন্টারনেট থেকে কপি করবো না। আর একটা স্টুডেন্টদেরকে আমি বলে রাখি যে দেখেন, আপনারা যতটা ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, তার থেকে 10 টাইমস বেশি প্রফেশনাল ইন্টারনেটে ঘাটাঘাটি করেন। আপনি কোথা থেকে সিভি করছেন, আপনি কোথা থেকে স্কেচটা নিয়েছেন, আপনি কোথা থেকে ফ্ল্যাট স্কেচটা নিয়েছেন, ওটা ইজিলি বুঝতে পারেন। সো এই জিনিসগুলো করবে না, আপনি ইন্সপিরেশন নিতে পারেন, বাট আপনার সিভিটা হবে আপনার উপরে, আমার উপরে, আমি কে, আমার স্কিল কি, আমার নলেজ কি, এইটা। আর একটা অবশ্যই রাসেল যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে 1 বছরের মধ্যে 4টে জব, এটা কিন্তু একটা কিন্তু মনে করো যে আপনার কোনো কমিটমেন্ট নেই আসলে জবে। একটা 1 বছরে আমি 4টে জব করেছি মানে না আমি যে খুব বিশাল এক্সপেরিয়েন্স পেয়ে গেছি। এটা আপনার কমিউনিকেশন, আপনার ভাববে যে আপনার কমিটমেন্ট নেই, আপনার কোনো ফোকাস না, আপনি আসেন যান। সো এটাতে কিন্তু ডেফিনেটলি সিভিটা কোনদিন সিলেক্টেড হয় না, জাস্ট তাদের ফেলে দিতে হবে, রিসাইকেল দিয়ে ফেলে দেবে। এখন এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যেটা আমি সবসময় বলবো, যাদের প্যাশন আছে তারা অবশ্যই আসা উচিত, এই বিশেষ করে ক্রিয়েটিভ। একটু আমার যেটা মনে হয় বেসিক নলেজ থাকা ভালো, কালার সম্পর্কে এইগুলো একটুখানি থাকা ভালো। তাতে হয় কি আমাদের স্টুডেন্টদেরকে গাইড করতে সুবিধা হয়। যদিও আমরা অনেক স্টুডেন্ট আসে, আমিও অনেক স্টুডেন্ট দেখেছি যে হয়তো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে অত ভালো বুঝতে না, পরেই ভালো কোপ আপ করে নিয়েছে। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তার ট্যালেন্টের উপরে সে কতটা তাৎপর্য। এখন লাস্ট ওয়ার্ড যদি বলতে হয়, এখন ইন্ডাস্ট্রি খুব ফাস্ট, এখানে কম্পিটিশন অনেক ফাস্ট হয়ে গেছে। সো আমাকে বেরোতে গেলে পুরো প্রফেশনালি একদম একটা ভালো প্যাকেজ হয়ে বেরোতে হবে। এখানে আমি শিখবো আমার সিভি এইসব এখন ওইসব নেই, কারণ এখন একটা জবের জন্য 100 খানা সিভি পড়ে। সো এখন তার মধ্যে তাহলে একটা আমার যদি থাকে, তার মানে আমাকে 99 জনকে হারাতে গেলে, সো এটাকে ভাবতে হবে যে তার মানে আমাকে কতটা নলেজেবল স্কিল হয়ে নামতে হবে, প্রফেশনাল হয়ে নামতে হবে। আমার প্রতিটা আমি যখন ইন্টারভিউতে যাব, আমার ড্রেসিং সেন্স, আমার কথা বলার সেন্স, আমার পোর্টফোলিও সব যেন প্রফেশনাল থাকে। ওখানে গিয়ে যেন কোনো রকম ভাবে এদিক ওদিক না হয়, তাহলে কিন্তু কম্পিটিশনে পিছিয়ে যাবে। কারণ এখন গেছে, আগে একটা সময় দেখা যেত 10টা 5টা ভ্যাকেন্সি থাকলে হয়তো কম পাওয়া যেত, মানে ভ্যাকেন্সিটা বেশি ছিল। এখন রাসেলেরও যায় যে একটা জবের জন্য কিন্তু এখন কিন্তু অনেক টাইম লাগে, অনেক ঘোরাঘুরি করতে হয় স্টুডেন্টদেরকে। আর মোস্ট অফ দেম কোম্পানি চায় যে সবাই এক্সপেরিয়েন্সড, হ্যাঁ সবাই প্রেফার করে এক্সপেরিয়েন্স। একটা দেখা যায় এখানে একটা জিনিস, ধরেন একটা কোনো উমেন্স ওয়ার বা কোনো উমেন্স ওয়ারের ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে এটা ম্যাটার করে না যে শুধু একজন ফ্রেশারই অ্যাপ্লাই করবে। হয়তো অন্য ইউনিভার্সিটি থেকে সে মেন্স ওয়ারে ছিল বা অন্য কোনো সেক্টরে ছিল, সে এখন উমেন্স ওয়ারে ব্যাক করতে চায়।
তখন কিন্তু আমার ফাইটটা কিন্তু একটা ফ্রেশার ফাইটটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স ডিজাইনার সঙ্গে হলেও হতে পারে। হয়তো সেখানে জব অফার, জব স্যালারিটা ভালো, আমি অন্য জায়গায় কম পাচ্ছি, আমি এখন ওইখানে যেতে চাইছি। তো এখানে কিন্তু যে এমন না যে ফ্রেশারের সঙ্গে ফ্রেশার হবে, এখানে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ডিজাইনার সিভি সাবমিট করতে, তো সেখানে কিন্তু আমাকে তার সঙ্গে কম্পিট করে উঠতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে একটা প্রথমে মাথায় রাখতে হবে যে তার মানে আমাকে বেরোতে গেলে এই 4 বছর হচ্ছে সময়, এই 4 বছর আমাকে খুব ভালো মতো করে শিখতে হবে, করতে হবে। আর মোস্ট অফ দেম আমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এখানে প্র্যাকটিক্যালি মোস্ট অফ দিন ক্লাসেসই আমাদের টিচাররা করে দেয়। তো এখানে রেজাল্ট খারাপ হওয়ার কোনো প্রশ্ন আসে না যদি আমি সিনসিয়ার না থাকি। এখানে আপনি প্রতিদিন ক্লাস করলে আর টাস্ক করলে আপনি ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে পারবেন। তো এখানে আমাদের ইউনিভার্সিটিতে এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ হওয়ার কোনো স্কোপ নেই, আনলেস আমি যদি উল্টো পাল্টা ভাবে যদি না চলে আসলাম ক্লাসে গেলাম না, ফাঁকি যদি মারি, তবে রেজাল্ট খারাপ হবে। হ্যাঁ, ডেফিনেটলি রেজাল্ট আর ক্যারিয়ারের মধ্যে মানে সবাই চাইছে ফ্যাশন ডিজাইনিং এ আগে দেখবে আপনার পোর্টফোলিও, ডেফিনেটলি আপনি কি জানেন হয়তো রেজাল্টটা এক্ষেত্রে একটু কম ম্যাটারস হলো, বাট রেজাল্ট একটা সময় ম্যাটার হতে পারে। বড় ফ্যাক্টর যখন আপনি কোনো মাস্টার ডিগ্রির জন্য বড় বাইরে পড়তে যাবেন, তখন কিন্তু রেজাল্ট আপনার একটা বড় ফ্যাক্টরে দাঁড়াবে যে আমার যে স্কোর ভালো নেই, রাইট? সো এখানে স্কোর ভালো হওয়ার প্রশ্ন আসছে, যে আমি আগে বললাম। সো ঠিকমতো যদি ক্লাস করে, অ্যাটেন্টিভলি যদি লেসনগুলো শুনে, লেকচার যদি শুনে, কাজগুলো করে, সেখানে আমার মনে হয় না রেজাল্ট খারাপ করার কোনো স্কোপ আছে। সো এইগুলো শুনলে একটু মাথায় রাখা উচিত, মেনলি এগুলোই থাকা উচিত তাদের মাথায়। আমার মনে হয় না যদি এইগুলো সব মেনে চলে, আমার মনে হয় না স্টুডেন্টের কোনো সমস্যা হওয়ার কথা। তবে সিভি টিভি এগুলো ইম্পর্টেন্ট, সিভিটা এখনো যে ইম্পর্টেন্ট, এটা সত্যি কথা বলে ফ্র্যাঙ্কলি বলি, আজকে আমি বলছি সিভিটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা আমার বোঝাতে স্টুডেন্টদেরকে অনেক টাইম লাগে। শুধু আমার না, অনেক ফ্যাকাল্টিও আছে যাদের সিভিটা কতটা ইম্পর্টেন্ট এটা অনেকটা ফ্রেশার বা স্টুডেন্ট বুঝতেই চায় না, ভাবে একটা লিখে দিলেই হলো। বাট এটা ম্যাটার করে যে এটাই ফার্স্ট ইমপ্রেশন এবং এটাই হবে ফার্স্ট সিলেকশন। তারপর কিন্তু কলটা আসবে ইন্টারভিউ এর জন্য, তারপর তো আমার পোর্টফোলিও দেখবে। আমার আগে পোর্টফোলিও দেখবে না, আগে সিভি দেখবে, সিভি। তো এইগুলোই আমার। তবে এটাই যে যাদের প্যাশন আছে অবশ্যই আসেন, আমরা তো আছি। প্লাস আমরা সব স্টুডেন্টদেরকে হেল্প করে যাচ্ছি তাদের শেখানোর জন্য। আমরা তো হাতে করে একদম শেখাই এখানে। আপনারা তো জানেন ফার্স্ট সেমিস্টার থেকে বেসিক কম্পিউটার থেকে শুরু করে সব কিছু হয়। যেটা হচ্ছে যে নিজের ফোকাস থাকাটা মেইন। ক্যারিয়ার সম্পর্কে নিজের আপনার ফোকাস থাকতে হবে এবং সিরিয়াস থাকতে হবে যে না 4 বছর পর আমি যেন একটা ভালো জায়গায় যেতে পারি। বিকজ এই 4টে বছর কিন্তু আপনার ফিউচারের ব্রেড অ্যান্ড বাটারটাকে আপনার ফিক্স করবে। এই 4 বছর আমি যদি সময় নষ্ট করি, দেখা যাবে আমি অনেক পিছিয়ে পড়ে যাবো। তো এই 4টে বছরটাকে আমাকে কাজে লাগাতে হবে, বিকজ এটাই আমার হচ্ছে ক্যারিয়ারের জন্য সবথেকে ভাইটাল পিরিয়ড, এবং এই পিরিয়ডই আমাকে ডিসাইড করে দেবে আমার ফিউচার লাইফ কি হতে চলেছে। এই ছিল। ধন্যবাদ স্যার। আমি রানা স্যারের কাছে যাবো একবারে শেষ পর্যায়ে কথা বলার জন্য। স্যার, আমরা জানি আপনি বর্তমানে জয়েন্ট রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং আপনি একসময় অ্যাসিস্ট্যান্ট ডিনও ছিলেন। তো স্যার, আপনি আপকামিং স্টুডেন্টের উদ্দেশ্যে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে যদি কিছু বলতে চান প্লিজ। আমি একদম শেষ পয়েন্ট যুক্ত করি। আসলে সব বিষয় নিয়ে এত বিশদ আলোচনা হয়ে গেছে, সুমন এবং রাসেল একদম এত থরলি প্রতিটা পয়েন্ট ধরে ধরে কথা বলেছে। আসলে এটা এত বেশি উপকারী যে আমার মনে হয় যে প্রতিটা আমাদের ছাত্রদের এই ভিডিওটাই এই সুমন এবং রাসেল যা বললো, এটা ওদের প্রত্যেকটা ক্লাসে শোনানো দরকার, যাতে ওদের একদম মনের মধ্যে ঢুকে যায় যে ওদের কি করতে হবে একটা জব পাওয়ার জন্য এবং জব মার্কেটে যাওয়ার জন্য সে কিভাবে প্রস্তুতি নিবে, এবং তার মাইন্ড সেট আপ এবং তার স্কিল কোথায় কোথায় লাগবে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবই কিন্তু বলে দিয়েছে। লাস্টলি একটা সিভি কিভাবে লিখতে হবে সেটা নিয়ে কিন্তু বলা হয়ে গেছে। আমি একটা জায়গাটায় লাস্টলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখন কম্পিটিশনের মার্কেট এবং একটা স্টুডেন্টকে কিন্তু যে ইন্টারভিউ দিতে হয়, আগে দেখা যাচ্ছে যে একটা জবের জন্য 5 জন দিলে এখন 10 জন যায় একটা জবের জন্য ইন্টারভিউ ফেস করতে। তো সেই ক্ষেত্রে আমি আর একটা বিষয় দেখা যাচ্ছে যে সুমন এবং রাসেলের কথাই কিন্তু উঠে এসছে যে এক্সপেরিয়েন্স চাই, যে 1 বছর অথবা 2 বছর অথবা এখনো আমাদের কাছে জবের রিকোয়ারমেন্ট আছে, সেটা কিন্তু এক্সপেরিয়েন্স চাই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার একটা বক্তব্য আছে, আমাদের স্টুডেন্টদের যাদেরকে আমরা ইন্টার্ন করতে পাঠাই, তারা যদি সিরিয়াসলি ইন্টার্নশিপটা করে তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা সম্ভব।
কারণ হচ্ছে যে যদিও ডেডিকেশন নিয়ে ও যদি 6টা মাস ইন্টার্ন করে ঠিক মতো, তাহলে অথরিটির কিন্তু চোখ ওর দিকেই পড়বে এবং অথরিটি চিন্তা করবে ভবিষ্যতে আমি ওকে দিয়ে আমার কাজ হবে, অর্থাৎ আমি ওকে রেখে দিই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের স্টুডেন্টরা কি করে গাফিলতি করে একটু, দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপ দিলাম, সে কি করলো, সে দেখা গেছে যে ওই যে 9টার অফিস 10টা 11টা, আবার তার যে রিপোর্টিং বসে না বলি সে আর ওই দিন গেলই না, তাকে ওই বস যখন আবার কথা বলে তখন বলে যে সে অসুস্থ। আরে বাবা রে, তোমাকে তো প্রফেশনাল হতে হবে, তুমি মেসেজ দিয়ে দাও যে তুমি সিক, তুমি আসতে পারছো না। আবার বিনা কারণেই সে যাচ্ছে না। আবার অনেক সময় দেখা গেছে সে কাউকে কিছু না বলে একদম ছেড়ে দিয়ে চলে আসে। তো এই যে ব্যাপারগুলি, এই এই মানে প্রফেশনের বাইরের এই অ্যাপ্রোচ গুলিকে আমাদের চেঞ্জ করতে হবে স্টুডেন্টদেরকে। আর যদি ইন্টার্নশিপটা যদি সুন্দরভাবে সে সম্পন্ন করতে পারে, যদি ওই কোম্পানির ম্যানেজমেন্ট, হাইয়েস্ট ম্যানেজমেন্ট যদি তার দিকে সুনজর থাকে, তাহলে কিন্তু তার আর কোথাও যেতে হবে না জব খোঁজার জন্য, ওখানেই তাকে রেখে দিবে। সেটা হচ্ছে স্যার 30 সেকেন্ড একটা কথা বলি। হ্যাঁ, শিওর। এটা হচ্ছে যে আমরা 5 জন মিলে আমাদের ব্যাচের সময় আমরা আমাদের একই গ্রুপের 5 জন মিলে আমরা পদ্মা পল্লীকরণ নৃত্য ডিস্ট্রিবিউটে ইন্টার্ন করছিলাম তেজগাঁতে। তো ওইখানে আমার সাথে সবাই করছিল স্যার 3 মাস করে, আমি করছিলাম 5 মাস। তো করার পরে হচ্ছে আমি জবের অফার পাইছিলাম। পাওয়ার পরে হচ্ছে আমি বাসায় যখন বললাম যে আমি তো এখানে জবের অফার পাইছি, আমি বাসার কাছে আছে, আমি করি, বলছে না আগে পড়াশোনা, আগে তোমার গ্রাজুয়েশন শেষ করো তারপর। এই ভুলটা কেউ করবে না। হোয়াট এভার আপনি কি অফার পাচ্ছেন না পাচ্ছেন, জবে যদি ওইখানে ইন্টার্ন থেকে অফার পান, তাহলে এখানে মানে বলে যাওয়া ছাড়া এটা ছাড়া কোনো ওয়ে নেই। আপনি বেটার অপরচুনিটি এক দেড় বছর পরে বুক করেন, বাট আপনি যে আবার বের হওয়ার পরে যে একটা জবের অফার আবার পাবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এখন আগে ভার্সিটি ছিল, শান্তমানী ইউনিভার্সিটি, বিজিএমএ ছিল, এই দুইটা ছিল। আর এখন হচ্ছে কি শান্তমানী ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বুটেক্স, ওরাও তো ফ্যাশন ডিজাইন মনে চালু করছে অনেক। 5টা 6টা আরো নতুন নতুন আছে অনেকগুলো ইউনিভার্সিটি, অনেক আগে আমাদের সময় ইন্টারভিউতে যদি একটা এগেইনস্টে 5টা সিরিজ থাকতো, এখন একটা এগেইনস্টে 50টা সিরিজ আছে। সো এটা অনেক ধন্যবাদ। স্যার আপনাদের আর কিছু বলার যদি থাকে বলতে পারেন, শেষ সময় একেবারে। আমাদের শেষ সবকিছুই উঠে আসছে, আসলে কোনো কিছুই আসলে বাকি নাই। আমি আপনাদের অনুমতি নিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা এখানে শেষ করতে চাচ্ছি, যে আপনার অনুমতি দেন স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই করোনা পজিশনে আসলে বলার কিছু নেই, স্টে সেফ, স্টে হোম সবাই বলছে, কিন্তু এখন স্টে হোম বলে লাভ নেই, কারণ প্রয়োজনীয় তাগিদে সবাইকে বের হতে হবে এখন। তো স্টে সেফ, স্টে প্রোটেক্টেড, এটাই বড় কথা। সবাই ভালো থাকবেন। আশা করি আজকের প্রোগ্রাম থেকে অনেক ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। আমিও অনেক কিছু শিখেছি, স্যারও অনেক কিছু অ্যাড করেছেন, বলেছেন, আমাদের সিনিয়র বড় ভাইরাও অনেক কিছু বলেছেন। সবাই এইসব দিকে নজর রাখবেন আশা করি। এই কামনায় আজকের প্রোগ্রামটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট, থ্যাংক ইউ।